হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আইসিটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই চ্যাপ্টারটার 3 নাম্বার ক্লাসে সবাইকে স্বাগতম। তো এটা লাইভ ক্লাস, আসলে ইন্টারনেট ইস্যু হয়েছিল, তো এটার কারণে আমি পুরা ক্লাসটা আবার রিশুট করে তারপর দিচ্ছি। ওকে, ঠিক আছে। তো এটা করার আগে অবশ্যই আগের দুইটা ক্লাস কিন্তু করে আসতে হবে। আমরা আগের দুইটা ক্লাসে কি দেখছিলাম? প্রোগ্রামিং ভাষা, এগুলার ইতিহাস, প্রোগ্রামিং ভাষা কি, অ্যালগোরিদম, ফ্লোচার্ট, এই ব্যাপারগুলো দেখছিলাম। তো আজকে থেকে আমরা প্রোগ্রামিং শুরু করব, সি প্রোগ্রামিং। দেখো, আমরা গতদিন যে আলোচনা করছিলাম অ্যালগোরিদম, ফ্লোচার্ট, সেটা আসলে কি ছিল? কোনো একটা সমস্যা কিভাবে সমাধান করা যায়, তাই তো? সেটার প্রসেস। এটা তো কম্পিউটারকে বোঝাতে হবে। সো কম্পিউটারকে বোঝানোর জন্য আমরা বিভিন্ন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে ওই সমস্যাটা লিখি। সেটা হতে পারে সি, সি প্লাস প্লাস, পাইথন, যা ইচ্ছা। কিন্তু আমাদের একটা স্পেসিফিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা আমাদের সিলেবাসে আছে, সেটা হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার ব্যাকরণ বা যে সিনট্যাক্স, যে কিভাবে তুমি একটা প্রোগ্রাম লিখবা, সেটাই আমরা আজকে দেখব। ঠিক আছে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বুঝতেই পারতেছো, এটা একটা ভাষার মতো। ভাষার যেহেতু কিছু ব্যাকরণ বা নিয়ম থাকে, আমাদের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরও কিছু নিয়ম আছে, যেটা করলে এটা হবে, এভাবে করতে হয়, এভাবে করলে ভুল হবে। তো আমরা এখন সেগুলাই দেখব। ওকে, তো আমরা শুরু করতেছি। তো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটার আবিষ্কারক হচ্ছে ওনার নাম ড্যানিস রিচি। মানে খুবই ফেমাস একজন মানুষ। অ্যান্ড উনি সি প্রোগ্রামিং যদি না বানাইতো, তাইলে হয়তো আমাদের এখনকার যেই যুগ, সেটা এই জায়গায় আসতো না। সো এটাই না গেলাম। তো আমরা এখন আমাদের প্রথম যেই প্রোগ্রামটা, সেটা আমরা লিখব। তো আমাদের প্রথম প্রোগ্রামকে আমরা খাতায় লিখব না। যুগ যেভাবে আগাচ্ছে, আমাদের কিন্তু প্রোগ্রামিং কোনো সময়ই খাতায় লেখার কথা না, কম্পিউটারে লেখার কথা, তাই না? কিন্তু আনফর্চুনেটলি আমরা অনেক পিছায় আছি, খাতায় লিখতে হবে। তবে না, প্রথম প্রোগ্রাম আমরা জীবনেও খাতায় লিখব না। প্রথম প্রোগ্রাম আমরা অবশ্যই কম্পিউটারে, বা তোমাদের যাদের কাছে ফোন আছে, ফোনের গুগল ক্রোমে যেতে পারবা না, গুগল ক্রোমে গিয়ে প্রোগ্রাম লিখতে পারবা। তো কিভাবে লিখবা সেটাই আমি দেখাচ্ছি। তুমি যেটা করবা, গুগল ক্রোমে চলে যাবা, তারপর লিখবা হচ্ছে সি কম্পাইলার। হ্যাঁ, সি কম্পাইলার লিখে সার্চ দিলেই হবে। তুমি যে কোনো একটা লিঙ্কে ঢুকলেই হবে, প্রথমটা বা দ্বিতীয়টা। ধরো দ্বিতীয়টায় গেলাম, ঠিক আছে? দ্বিতীয় লিঙ্কে ঢোকার পরে তুমি যদি খেয়াল করো, এই যে জিনিসটা, এখানেই তুমি প্রোগ্রাম লিখতে পারবা এবং রান করতে পারবা। ঠিক আছে? তো আমার কাছে অলরেডি রেডি করা আছে। আমরা দেখি, আমরা এখানে আমাদের প্রথম যেই প্রোগ্রামটা, সেটা লিখব। এখানে আমরা আমাদের প্রথম সি প্রোগ্রামটা লিখব। তো প্রথমত কিছু বোঝার দরকার নেই, না বুঝেই আমি যেটা লিখতেছি সেটা লিখে ফেলো। শুরুতেই ইনক্লুড হ্যাশ, তারপর লিখবা ইনক্লুড, হ্যাশ ইনক্লুড, একটা অ্যাঙ্গুলার ব্র্যাকেট, তারপর stdio.h। ঠিক আছে? তারপর লিখবা হচ্ছে ইন্ট মেইন, একটা ফার্স্ট ব্র্যাকেট, তারপরের লাইন একটা সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে? আমি যেটা লিখতেছি এক্স্যাক্টলি এটা লেখো, কি হচ্ছে না হচ্ছে ওটা বোঝার দরকার নেই, ওটা বুঝাবো। তারপর তুমি এখানে লেখো প্রিন্ট এফ, একটা ফার্স্ট ব্র্যাকেট, ডাবল কোটেশন, তার মধ্যে হ্যালো ওয়ার্ল্ড, তারপর সেমিকোলন, এন্ড সবার লাস্টে রিটার্ন জিরো সেমিকোলন। তো আমাদের প্রথম প্রোগ্রাম লেখা শেষ। আমরা এখন এটা রান করব। এটা কি হচ্ছে না হচ্ছে পরে, আগে আমরা রান করব। তো রান করার জন্য উপরে খেয়াল করো, সবুজ একটা বাটন আছে, রান, এটাতে ক্লিক করো। দেখো তো আমাদের স্ক্রিনে কি লেখা উঠছে, হ্যালো ওয়ার্ল্ড, তাই না? তাহলে আমাদের প্রথম প্রোগ্রাম কিন্তু আমরা লিখে ফেলছি। আমাদের প্রথম প্রোগ্রামটা কি করে? কম্পিউটারের স্ক্রিনে হ্যালো ওয়ার্ল্ড এই জিনিসটা লেখে। এই যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটার কোন অংশ কি বোঝায় সেটা একটু আমরা আবছা বুঝবো। ঠিক আছে? প্রোগ্রামিং ভাষা তুমি শুরুতেই সবকিছু বুঝতে পারবে না, এখানে অনেক কমপ্লেক্স জিনিসপত্র আছে, শুরুতে একটু আবছা বুঝলেই হবে। ঠিক আছে? কম্পিউটারের যে প্রোগ্রামটা, এটা কোথায় রান হয়েছে? এটা কম্পিউটারে রান হয়েছে, তাই না? কম্পিউটারের নিজের একটা সফটওয়্যার থাকে, বুঝছো? প্রত্যেকটা কম্পিউটারের নিজের একটা সফটওয়্যার থাকে, যেটাকে বলে অপারেটিং সিস্টেম, যেটা ওই কম্পিউটারের ব্রেইনের মতো। মানুষের যেমন ব্রেইন থাকে, কম্পিউটারের ব্রেইন হচ্ছে অপারেটিং সিস্টেম।
আমি যেই প্রোগ্রামটা লিখছি, আমাদের যেই প্রোগ্রামটা সেটা কি হয়েছে জানো? সেটা এই অপারেটিং সিস্টেমে গিয়ে রান হয়েছে। এই অপারেটিং সিস্টেমটা হচ্ছে হোস্ট। অনেকটা এরকম, আমরা যখন রোগাক্রান্ত হই, আমাদের দেহে কি ভাইরাস ব্যাকটেরিয়া এসে বাসা বাঁধে না? আমরা কি হোস্ট হিসেবে কাজ করি বা পোষক হিসেবে কাজ করি? আমাদের দেহ থেকেই তো পুষ্টি টুষ্টি নিয়ে ওরা বংশ বিস্তার করে, তাই না? অনেকটা এরকম এই অপারেটিং সিস্টেমটা হচ্ছে হোস্ট, কম্পিউটারের প্রাণ। এখানে এই প্রোগ্রামটা আসে, এখানে গিয়ে রান হয়। বুঝে গেল? আচ্ছা, তাহলে আমরা প্রোগ্রামটার দিকে তাকাই। একদম শুরুতে প্রথম লাইনে কি লেখা আছে? হ্যাশ ইনক্লুড। ইনক্লুড মানে কি? কোনো কিছু ইনক্লুড করতেছে, কোনো কিছু ভেতরে আনতেছে। ইনক্লুড কি ইনক্লুড করতেছে? stdio.h। এটা মানে কি পরে বুঝবো। আচ্ছা, তারপর ইন্ট মেইন। দেখো, ইন্ট মেইন সেকেন্ড ব্র্যাকেট, ইন্ট মেইন সেকেন্ড ব্র্যাকেট, এটা হচ্ছে একটা ফাংশন। ফাংশন, তার ভেতরে কোনো একটা কাজ হয়, ফাংশনের ভেতরে কোনো একটা কাজ হয়, এইটাকে বলে মেইন ফাংশন। বুঝছো? এই যে এই পুরাটা হচ্ছে মেইন ফাংশন। শুরু হয়েছে কোত্থেকে? ইন্ট, ইন্ট মেইন, তারপর এটা, এটা হচ্ছে আমাদের মেইন ফাংশনটা। এটার ভেতরে আমরা বিভিন্ন কোড লিখছি। এখন মেইন ফাংশনটা কি? প্রত্যেকটা সি প্রোগ্রামে একটা মেইন ফাংশন থাকবেই। তার মানে প্রত্যেকটা সি প্রোগ্রামের স্ট্রাকচার এরকম হবেই। ইন্ট মেইন, এই দেখো এতটুকু সেকেন্ড ব্র্যাকেট এতটুকু, এই স্ট্রাকচারটা প্রত্যেকটা সি প্রোগ্রামে থাকবেই, তার ভেতরে কোড হবে। এখন কাহিনী যেটা হয়, এই প্রোগ্রামটা যখন অপারেটিং সিস্টেমে যায়, অপারেটিং সিস্টেম কি করে জানো? ওর মেইন ফাংশনটা কই আছে সেখানে চলে যায়। ওর মেইন ফাংশনটা কই আছে? মেইন ফাংশনটা এখানে আছে। সে মেইন ফাংশনটাকে কল করে, ডাক দেয়, বলে তোমার ভেতরে যা কিছু আছে সেটা তুমি এক্সিকিউট করো। অপারেটিং সিস্টেম এই মেইন ফাংশনটাকে বলে তোমার ভেতরে যা কিছু আছে তা এক্সিকিউট করো। আচ্ছা, তো এখান থেকে এক্সিকিউট হওয়া শুরু। প্রথম লাইনে কি লেখা? প্রিন্ট এফ হ্যালো ওয়ার্ল্ড। প্রিন্ট এফ হ্যালো ওয়ার্ল্ড, এটাও একটা ফাংশন। বুঝছো? প্রিন্ট এফ এটাও একটা ফাংশন। এই ফাংশনটার কাজ কি জানো? এই ফাংশনটার কাজ হচ্ছে এটার মধ্যে ডাবল কোটেশনের ভেতরে যা কিছু লেখা সেটা কম্পিউটারের স্ক্রিনে প্রিন্ট করে দেওয়া। এই ফাংশনটার কাজ হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে যা কিছু লেখা সেটাই কম্পিউটারের স্ক্রিনে প্রিন্ট করে দেওয়া। তাহলে এটাও একটা ফাংশন। তাহলে এই ফাংশনটার কাজ আমরা জানি, কিন্তু এই ফাংশনটার কাজ তো কম্পিউটারকে বা অপারেটিং সিস্টেমকে বুঝাইতে হবে, তাই না? সেটা কোথাও লেখা আছে? এখানে তো কোথাও লেখা নাই। এই ফাংশনটার কাজ কি, এই ফাংশনটা কিভাবে কাজ করবে সেটা কোনো এক জায়গায় তো লেখা আছে। যেই জায়গায় লেখা আছে সেটাকে বলে হেডার ফাইল। যেই জায়গায় লেখা আছে সেটাকে বলে হেডার ফাইল। আচ্ছা, ঢুকলো। দেখো অপারেটিং সিস্টেম কি করবে? মেইন ফাংশনটাকে কল করবে। মেইন কি করবে? তার ভেতরের যা কিছু আছে সবকিছু এক্সিকিউট করবে। তো প্রথম লাইন সে রান করলো, তারপরের লাইনও সে রান করবে। এবার প্রথম লাইনে কি লেখা? প্রিন্টএফ। প্রথম লাইনেও আরেকটা ফাংশন। কি ফাংশন? প্রিন্টএফ ফাংশন। এই ফাংশনটা কি করে? এর মধ্যে যা লেখা আছে সেটা কম্পিউটারের স্ক্রিনে প্রিন্ট করে। তাহলে এই ফাংশনটার কাজ আগে থেকেই কোথাও লেখা আছে, কোথাও ডিফাইন করা আছে না? এটা যে প্রিন্ট করে এটা তো কম্পিউটারকে জানতে হবে। তাহলে কোথাও তো লেখা আছে, যেখানে লেখা থাকবে সেটাকেই বলা হয় হেডার ফাইল। বুঝছো? আর এই ফাংশনটার ডেফিনেশন যেই হেডার ফাইলে আছে সেটাকে বলা হয় stdio.h হেডার ফাইল। stdio.h হেডার ফাইল। এটার পূর্ণরূপ কি? এটার পূর্ণরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। .h দিয়ে হেডার ফাইল বোঝানো হয়। অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনপুট আর আউটপুটের জন্য, স্ট্যান্ডার্ড ইনপুট বা আউটপুট নেওয়ার জন্য যেই ফাংশনগুলো লাগে, ফর এক্সাম্পল এই যে প্রিন্টএফ, এই ফাংশনটা কি আউটপুট দেখানোর জন্য লাগে। এটা কোথায় ডিফাইন করা আছে? এই হেডার ফাইলটাই। তার মানে আমি যদি কোনো প্রোগ্রামে প্রিন্টএফ ফাংশনটা ব্যবহার করতে চাই, আমাকে এই হেডার ফাইলটা ইনক্লুড করে নিতে হবে, নাইলে আমি ব্যবহার করতে পারবো না। এবার বোঝা গেছে প্রথম লাইনটা? ইনক্লুড stdio.h, এটা কি করতেছে? একটা হেডার ফাইলকে ইনক্লুড করতেছে। কোন হেডার ফাইল? stdio.h। কেন?
কারণ তুমি এই হেডার ফাইলের একটা ফাংশন ব্যবহার করছো, প্রিন্টএফ ফাংশন, প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, বুঝে গেল। আমরা সামনে আরো দেখবো। তো স্ক্রিনে প্রিন্ট করবো, তারপর রিটার্ন 0। রিটার্ন মানে ফেরত দেওয়া। কত ফেরত দিছে? 0। এই মেইন ফাংশনটাকে কে ডাকছিল, কে কল করছিল? আমাকে বলো তো, এই মেইন ফাংশনটাকে কে ডাকছিল বা কে কল করছিল? অপারেটিং সিস্টেম না? তাহলে এই যে রিটার্ন 0, এই কাজটা যেটা করে আমাদের এই প্রোগ্রামটা, তার রান করা শেষে অপারেটিং সিস্টেমকে 0 রিটার্ন করে, অপারেটিং সিস্টেমকে 0 ফেরত দেয়। বোঝা গেল? সবাই ক্লিয়ার? তাহলে বেসিক স্ট্রাকচারটা বোঝা গেছে। আচ্ছা বোঝা গেছে, তাইলেই হবে, পুরো বোঝার দরকার নেই। প্রথমত আমরা কি করছি? একটা হেডার ফাইল ইনক্লুড করছি। তারপর আমাদের মেইন ফাংশন, প্রত্যেকটা সি প্রোগ্রামে একটা মেইন ফাংশন থাকবেই, যে এতটুকু প্রত্যেকটা সি প্রোগ্রামে থাকবেই। তার ভেতরে কোড লেখা। কোডে কি আছে? প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড। আমি যেহেতু এই ফাংশনটা ব্যবহার করছি, এটা যেখানে ডিক্লেয়ার করা আছে, ডিফাইন করা আছে, সেই হেডার ফাইলটা ইনক্লুড করা লাগবে। এই জন্য আমি #include stdio.h লিখছি। তারপরটা তো বোঝা গেল। ক্লিয়ার? তো আমাদের প্রথম প্রোগ্রাম শেষ। তুমি তো নিশ্চয়ই বুঝতে পারতেছো প্রিন্টএফ ফাংশনটার কাজ কি হবে। এটার মধ্যে যা লেখা সেটাই কি স্ক্রিনে প্রিন্ট করা। এখানে তোমার নাম লেখো। ধরো আমি এখানে লিখলাম FRB। তো আমি যদি এখন এটা রান করি, তাহলে দেখো কি প্রিন্ট হয়েছে? FRB। উইজ। তাহলে এই ফাংশনটা তো কোথাও লেখা আছে। কই লেখা আছে? হেডার ফাইলে লেখা আছে। কোন হেডার ফাইলে? stdio.h। এই জন্যই আমি stdio.h হেডার ফাইলটা ইনক্লুড করলাম। সবাই ক্লিয়ার? তো আমাদের প্রথম প্রোগ্রাম লেখা শেষ। তোমরাও এটা প্লিজ কম্পিউটার বা মোবাইল ফোনের ব্রাউজারে গিয়ে একটু নিচে লেখো। ওকে, ঠিক আছে। তো আমাদের প্রথম প্রোগ্রাম লেখা শেষ। খেয়াল করো, আমাদের প্রত্যেকটা প্রোগ্রামের স্ট্রাকচার কিন্তু এরকম। ফার্স্টে তুমি হেডার ফাইল ইনক্লুড করলা। এখানে একটা হেডার ফাইল ইনক্লুড করছি, কারণ তুমি চাইলে মাল্টিপল হেডার ফাইলও ইনক্লুড করা লাগতে পারে ভবিষ্যতে, বাট আপাতত লাগবে না। তোমাদের সিলেবাসে লাগবে না, জাস্ট এই হেডার ফাইলটা ইনক্লুড করলেই হয়। এই হেডার ফাইলের বাইরের কোনো ফাংশন তুমি ব্যবহার করবে না। তারপর ইন্ট মেইন ফাংশনটা, লাস্টে রিটার্ন 0। এইখানটায় হচ্ছে আমরা আমাদের যাবতীয় যত কোড আছে সবগুলা লিখব। এখানটায় হচ্ছে আমরা আমাদের যাবতীয় যত কোড আছে সেটা লিখব। আমরা আগের বার কি লিখছিলাম? এই জায়গাটাই লিখছিলাম প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড। এখানে আমরা যেটা লিখব সেটাই কি এক্সিকিউট হবে, তাই না? বুঝতে পারলাম? আমরা যতগুলা প্রোগ্রাম লিখব সবগুলার স্ট্রাকচারই এরকম। ওকে, আচ্ছা, আরেকটা কথা, এই জায়গায় যতগুলা লাইন থাকবে সবগুলা লাইনকে বলা হয় এক একটা স্টেটমেন্ট। এই জায়গায় যতগুলা লাইন, খেয়াল করো, একটা লাইন, দুইটা লাইন, তাই না? খেয়াল করো, এই যে আমাদের সেকেন্ড ব্র্যাকেট, তার মধ্যে যতগুলা লাইন সবগুলাকে বলা হয় এক একটা স্টেটমেন্ট। এই স্টেটমেন্টের শেষে কি থাকবে? সেমিকোলন থাকবে। এই স্টেটমেন্টের শেষে কি থাকবে? সেমিকোলন থাকবে। বোঝা গেল? আচ্ছা, তুমি যদি আরেকটা লেখো, ধরো আবার তুমি প্রিন্ট করতে চাও, প্রিন্টএফ, ধরো আমার নাম প্রিন্ট করলাম, বাইরে চলে গেছে। সেমিকোলন কিন্তু দিতেই হবে, সেমিকোলন না দিলে ভুল হবে। ফর এক্সাম্পল, আমি যদি সেমিকোলন না দিয়ে রান করি, দেখো ভুল হয়েছে। খেয়াল করছো? সুন্দর করে লেখা আছে এক্সপেক্টেড সেমিকোলন বিফোর রিটার্ন, অর্থাৎ রিটার্নের আগে এখানে একটা সেমিকোলন লাগবে, এখানে একটা সেমিকোলন লাগবে। সেমিকোলন দাও, এইবার তুমি রান করতে পারবা। রান করো, দেখো কি লেখা? FRB রাকিব। খেয়াল করো, দুটা কিন্তু একই লাইনে আসছে। বুঝতে পারলাম? তাহলে আমাদের প্রথম সি প্রোগ্রাম লেখা শেষ। কি হয়? একটা সি প্রোগ্রাম তুমি যদি রান করো, অপারেটিং সিস্টেম ওকে কল করে না, ওর মধ্যের যে মেইন ফাংশনটা, এই মেইন ফাংশনকে কল করে, ডাক দেয়। প্রত্যেকটা সি প্রোগ্রামে একটা মেইন ফাংশন থাকবেই। অপারেটিং সিস্টেম ওকে ডাক দিলে ও যেটা করে, ওর ভেতরের কোডটা রান করে। তারপর রান করা শেষে অপারেটিং সিস্টেমকেই 0 রিটার্ন করে দেয়। আমরা কিছু এমসিকিউ সলভ করি। আমাদের প্রথম এমসিকিউ দেখো তো, সি ভাষায় লেখা যে কোনো প্রোগ্রামের চলা শুরু হয় কোন ফাংশন থেকে? মেইন ফাংশন থেকে। একটু আগেই বলছি, একটা মেইন ফাংশন থাকে, ওটাকেই অপারেটিং সিস্টেম ডাক দেয়, ওখান থেকেই কি রান হওয়া শুরু হয়। stdio.h, এটাকে কি বলা হয়? এটা একটা হেডার ফাইল।
হ্যাঁ, আমরা আমাদের প্রোগ্রামে যে ফাংশনগুলো ব্যবহার করব সেগুলো কোথায় লেখা থাকবে, সেগুলো কাজ কিভাবে করে। ফর এক্সাম্পল এই যে প্রিন্টএফ, এটা একটা ফাংশন, কিন্তু সে কি করে, কিছু একটা ইনপুট নেয়, যেটা ইনপুট নেয় সেটাই কি স্ক্রিনে প্রিন্ট করে দেয়। এখন এটার কাজ, এটা যে আসলেই এটা করে সেটা কি তুমি লিখে দিচ্ছ কোথাও? না তো, সেটা সি প্রোগ্রামিং যে বানাইছে, ওই যে ড্যানিস রিচি, বুঝছো, ওই লিখে দিছে। কোথায় লিখছে? একটা হেডার ফাইলে লিখে দিছে। কোন হেডার ফাইলে? এই যে stdio.h, এই হেডার ফাইলে। এই হেডার ফাইলে এই ফাংশনটা ডেফিনেশন, এই ফাংশনটা কিভাবে কাজ করে সবকিছু লেখা আছে। বোঝা গেল? তো এই ফাংশনটা তুমি কোনো প্রোগ্রামে ব্যবহার করলে এই হেডার ফাইলটা ইনক্লুড করা লাগবে। এরকম আরো অনেকগুলা হেডার ফাইল আছে, ওগুলাই বিভিন্ন ধরনের ফাংশন লেখা আছে, conio.h, তারপর math.h, এরকম অনেকগুলো হেডার ফাইল আছে। তো আমাদের stdio.h এটা জানলেই হবে। এটা কি হেডার ফাইল, এটা কি হেডার ফাইল, বোঝা গেছে? ক্লিয়ার? কোন হেডার ফাইল? এটা কোনো না, কোন হেডার ফাইলে ইনপুট নেওয়া এবং আউটপুট প্রিন্ট করা সংক্রান্ত ফাংশন লেখা থাকে? স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল, stdio.h। বুঝছো? কোন হেডার ফাইলে ইনপুট নেওয়া ও আউটপুট প্রিন্ট করা সংক্রান্ত ফাংশনগুলো লেখা থাকে? stdio.h, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। বোঝা গেল? সবাই ক্লিয়ার? আচ্ছা, এবার একটা মজার ব্যাপার, আমরা আমাদের প্রোগ্রামে আবার চলে যাই। এগুলো তোমরা লিখো না, হ্যাঁ, এগুলো জাস্ট এক্সপেরিমেন্টাল জিনিসপত্র আমি দেখাইতেছি। তুমি যদি খেয়াল করো, আমি এখানে দুইটা প্রিন্টএফ দুইটা লাইনে লিখছি, কিন্তু আউটপুটে সবাই একই লাইনে। আমি যদি এখন চাই যে রাকিব লেখাটা দ্বিতীয় লাইনে হোক, এটা কেমনে বুঝাবো? আমি যদি আলাদা প্রিন্টএফ দিয়েও পারি নাই, কিংবা আমি যদি চাই, ফর এক্সাম্পল ধরো আমি যদি চাই এটার ভেতরে একটা ডাবল কোট দেখাবো, এফআরবি তারপর রাকিব নামটা আমি ডাবল কোটের মধ্যে দেখাবো, দুইটা কোটের মাঝখানে। আমি কি সেটা পারবো? দেখি তো পারি কিনা। রান করে দেখি আসলে রান হয় কিনা। তুমি যদি দেখো ভুল হয়েছে। কেন ভুল হয়েছে? প্রিন্টএফ ফাংশনটার কাজ কি? ওর মধ্যে ডাবল কোটের ভেতরে যেটা আছে সেটাই প্রিন্ট করবে। প্রিন্টএফ কি? ওর মধ্যে ডাবল কোটের ভেতরে যেটা, ও দেখলো প্রথম ডাবল কোট শুরু, ডাবল কোট শেষ, এর মধ্যে এফআরবি লেখা, তাহলে এটাই প্রিন্ট করার কথা ওর। এরপরে গিয়ে দেখে আরেকটা ডাবল কোট, এটা তো এখানে আসার কথা ছিল না, তাই না? এই জন্যই কি সে এরর দিছে, সে বুঝতে পারতেছে না কি করবে। বোঝা গেল? তো এরকম কিছু স্পেশাল জিনিসপত্র আছে যেগুলো তুমি সরাসরি প্রিন্টএফ এর ভেতরে দিলেই প্রিন্ট হয়ে যাবে না। ফর এক্সাম্পল, তুমি প্রিন্টএফ এর ভেতরে এই যে ডাবল কোটেশন দিলেই কি ডাবল কোটেশন প্রিন্ট হয়ে গেল? না। সেম আরেকটা জিনিস হচ্ছে ব্যাকস্ল্যাশ, এটা দিলেই দেখবে এটা প্রিন্ট হয় না। এগুলা স্পেশাল সিম্বল, এগুলো প্রিন্ট করানোর জন্য কিছু বিশেষ পন্থা অবলম্বন করা লাগে, কি পন্থা? ফর এক্সাম্পল, আমি যদি ডাবল কোটেশনটা প্রিন্ট করাইতে চাই, আমরা যেটা করব, সরাসরি ডাবল কোটেশন না দিয়ে ব্যাকস্ল্যাশ ডাবল কোটেশন, দেখো কালার নীল কালারের হয়ে গেছে, সরাসরি ডাবল কোটেশনটা না দিয়ে ব্যাকস্ল্যাশ ডাবল কোটেশন, ঠিক আছে? এবার আমি যদি প্রিন্ট করি, তাহলে দেখো প্রিন্ট ডাবল কোটেশন রাকিব, তাহলে সরাসরি ডাবল কোটেশন না দিয়ে আমি করছি ব্যাকস্ল্যাশ ডাবল কোটেশন দিলাম। এগুলা স্পেশাল মিনিং ব্যবহার করে, এগুলাকেই বলা হয় এসকেপ সিকোয়েন্স। কিছু স্পেশাল জিনিসপত্র যেগুলো প্রিন্ট করতে হলে আগে ব্যাকস্ল্যাশ দিয়ে নিতে হয়, তো এরকম অনেকগুলা এসকেপ সিকোয়েন্স আছে, তোমাদের এখানে দেখানো আছে, ইম্পর্টেন্ট গুলা হাইলাইট করে দিছি। দেখো ব্যাকস্ল্যাশ এন, এটা যেটা করে নতুন লাইনে চলে যায়, ব্যাকস্ল্যাশ এন এটা কি করে? নতুন লাইনে চলে যায়। তারপর ব্যাকস্ল্যাশ ডাবল কোটেশন, এটা কি করে? ডাবল কোটেশন চিহ্ন প্রদর্শন করে। দুইটা ব্যাকস্ল্যাশ, এটা কি প্রদর্শন করে? ব্যাকস্ল্যাশ। তো এরকম অনেকগুলো আছে, এগুলা ইম্পর্টেন্ট। এক নম্বরে খেয়াল করো ব্যাকস্ল্যাশ এ, এটা কি করবে? সতর্ককারী বেল বাজাবে বা বিপ শব্দ করবে। তারা দেখাই তোমাদের, তাহলে বিশ্বাস করবা। আচ্ছা ঠিক আছে। তো প্রথমত ধরো আমরা চাচ্ছি এফআরবি রাকিব শব্দটা পরের লাইনে যাক, তাহলে কি করব? একটা নিউ লাইন দিয়ে দিব,
খেয়াল করছো? ওই যে নিউ লাইন রান করো তো, রান হও বাবা। এই যে এফআরবি রাকিব নিউ লাইনে চলে গেছে। তো এই ব্যাকস্ল্যাশ গুলো তোমরা চাইলে এক্সপেরিমেন্ট করতে পারো। দেখি তো ব্যাকস্ল্যাশ এ এটা দিলে কি হওয়ার কথা বলো তো? একটা শব্দ হওয়ার কথা না? টাস করে টং করে দিব, শব্দ হবে? বিশ্বাস হয়? দেখো তো হয় কিনা। দিলাম রান, কিরে শব্দ হয় নাই কেন? আবার রান দিই, শব্দ হয় নাই কেন? সাউন্ড তো ঠিকই আছে। ব্যাকস্ল্যাশ এ শব্দ তো হওয়ার কথা। আবার দিই তো, এই হইছে। দেখছো আবার দিই, টাইম নাই কেন? দেখছো টুং করে শব্দ হয়েছে। তো এই এসকেপ সিকোয়েন্স গুলা একটু দেখে নিবা, ঠিক আছে? তারপর আমি তোমাকে এই জিনিসটা প্রিন্ট করতে বললাম, প্রিন্ট করতে পারবা? বলো তো, বলো। এইটা তোমাকে প্রোগ্রামে প্রিন্ট করতে বললাম, তো তোমার প্রথম কাজ কি হবে? ইনক্লুড stdio.h। আমি হাতে লিখে দেখাচ্ছি কারণ তোমাদের পরীক্ষায় হাতে লিখতে হবে, এটা প্রথম কাজ। তারপর ইন্ট মেইন, এগুলা সব প্রোগ্রামেই কমন। তোমার কোডটা এখন কি মাঝখানে লিখতে হবে, তো তুমি কি করো? প্রিন্টএফ একটা স্টার, নিউ লাইন, পরেরটা কিন্তু নতুন লাইনে যাবে, সেমিকোলন। ঠিক আছে? আচ্ছা, তো এরকম কয়টা প্রিন্টএফ? 4টা, 1টা 2টা 3টা 4টা। ঠিক আছে, তারপর কি? রিটার্ন 0। বোঝা গেল? প্রথম লাইনে কয়টা স্টার প্রিন্ট হবে? একটা। দ্বিতীয় লাইনে 2টা, তৃতীয় লাইনে 3টা, 4 নাম্বার লাইনে কি? 4টা। হইছে? কিংবা তুমি বুদ্ধিমান হলে খুবই ইম্পর্টেন্ট, দেখো এখানে কয়টা স্টেটমেন্ট, এই সবগুলা স্টেটমেন্টের শেষে কিন্তু সেমিকোলন দেওয়া, সেমিকোলন না দিলে কিন্তু ভুল হবে। তুমি যদি বুদ্ধিমান হও, প্রিন্টএফ টাইপটা লিখবা না, তুমি একটা প্রিন্টএফের মধ্যেই সবকিছু নিয়ে আসবা। কেমনে? প্রিন্টএফ প্রথমে কি স্টার প্রিন্ট করলা, তারপর নতুন লাইনে যাবে, তারপর 2টা স্টার প্রিন্ট করলা, নতুন লাইনে যাবে, তারপর 3টা স্টার প্রিন্ট করলা, নতুন লাইনে যাবে। বুঝতে পারছো? তারপর 4টা স্টার প্রিন্ট করবা, নতুন লাইনে, তারপর আমাদের কাজ শেষ। নতুন লাইন শেষ। এটাও একই জিনিস প্রিন্ট করবে, তোমরা চাইলে কম্পিউটারে প্রিন্ট করে দেখতে পারো। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা আরেকটা জিনিসের নাম শুনবো, এটা হচ্ছে ইন্ডেন্টেশন কি? এখানে দেখো 2টা প্রোগ্রাম লেখা আছে, কোনটা বেশি হিজিবিজি লাগতেছে? বললো না, 2টাই হিজিবিজি। বলো কোনটা বেশি হিজিবিজি লাগতেছে? এটা বেশি হিজিবিজি লাগতেছে কেন? কারণ এখানে সবকিছু একদম শুরু থেকেই স্টার্ট করছে, স্ট্রাকচারটা বাজে, কোনো প্যারা কিচ্ছু নাই, সবকিছু এখান থেকে শুরু করছে। এটা কিন্তু আরেকটু সুন্দর করে সাজানো আছে, খেয়াল করো। ইন্ট মেইন, ফার্স্ট লেভেলের যেইগুলা সেগুলো এখানে আছে, তোমরা পরে এটা আর একটু ডিটেলসে শিখবা। তারপর ফর লুপের ভেতরে যারা আছে তারা এখান থেকে শুরু। ফর লুপের ভেতরে আবার ইফ আছে, ইফের ভেতরে যেটা দেখো একটা ট্যাব বা 4টা স্পেস পরিমাণ দূরে আছে, তাই না? যাতে করে তোমার পড়তে সুবিধা হয়, দেখতে সুন্দর লাগে, এই কাজটাকে বলা হয় ইন্ডেন্টেশন। বোঝা গেল? যাতে পড়তে সহজ হয়, দেখতে সুন্দর লাগে, এই জন্য 4টা করে যেই স্পেস, সুন্দর করে স্পেসিং দেওয়ার যেই পদ্ধতি বা ট্যাব দেওয়ার যেই পদ্ধতি, সেটাই কি? ইন্ডেন্টেশন। আচ্ছা, এখন আমরা তো প্রোগ্রামিং এ খালি প্রিন্ট করব না, আমরা কি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করেই প্রোগ্রামিং শেষ করে দিব? না, আমরা কি করব? বিভিন্ন ডেটা বা তথ্য নিয়ে কাজ করব, যোগ বিয়োগ করব, গুণ ভাগ করব, হাবিজাবি করব, অনেক কিছু করব, তাই না? এই কাজগুলো করার জন্য আমাদের কি দরকার? তথ্য বা ডেটা দরকার, তাই তো? আমরা ওই ডেটা বা তথ্যগুলাকে ফার্স্টে কম্পিউটারে স্টোর করব, প্রোগ্রামে স্টোর করব, তারপর ওগুলার উপর বিভিন্ন অপারেশন করব, তাই না?
তো ডেটা বা তথ্য নিয়ে কাজ করার জন্য আমাদের প্রথম যেই জিনিসটা দরকার সেটা হচ্ছে আমরা কি ধরনের তথ্য নিয়ে কাজ করতে চাচ্ছি, আমরা কি ধরনের তথ্য বা ডেটা নিয়ে কাজ করতে চাচ্ছি, এটাই আসে হচ্ছে ডেটা টাইপে। বুঝতে পারলা? ডেটা টাইপ মানে হচ্ছে আমরা যেই ডেটা বা তথ্যগুলা নিয়ে কাজ করব সেই ডেটাটার টাইপ কেমন, সেই ডেটাটার টাইপ কেমন। আমাদের বেসিক 4 ধরনের ডেটা টাইপ আছে, আমাদের বেসিক 4 ধরনের ডেটা টাইপ আছে। আমি একটু লিখে দেখাচ্ছি। প্রথমটা হচ্ছে ক্যারেক্টার। কোন ধরনের ডেটাকে আমরা ক্যারেক্টার বলি? আমাদের যে অক্ষরগুলো আছে, স্মল a b, তারপর ধরো এগুলা, ঠিক আছে, আমাদের যত অক্ষর বা চিহ্ন আছে, হ্যাঁ, এক অক্ষর বিশিষ্ট, ওই সবগুলাকে কি আমরা ক্যারেক্টার টাইপের ডেটা বলি। তো ক্যারেক্টার টাইপের ডেটা বোঝানোর জন্য দুই পাশে একটা সিঙ্গেল কোট দেওয়া হয়। ক্যারেক্টার টাইপের ডেটা বোঝানোর জন্য দুই পাশে সিঙ্গেল কোট দেওয়া হয়। তো যে কোনো একটা প্রতীক বা চিহ্ন, যে কোনো একটা প্রতীক বা চিহ্ন, তার দুই পাশে তুমি যদি ডাবল কোট না দিয়ে সিঙ্গেল কোট দাও তাহলেই সেটা ক্যারেক্টার বোঝাবে। ফর এক্সাম্পল 2, দুই পাশে একটা সিঙ্গেল কোট দিছো, এটা কি বোঝাবে? ক্যারেক্টার টাইপের ডেটা, ক্যারেক্টার টাইপের ডেটা। তো ক্যারেক্টার টাইপের ডেটা রাখার জন্য আমাদের 1 বাইট দরকার হয়। ক্যারেক্টার টাইপের ডেটা, তথ্য বা ডেটা, এটা তো কম্পিউটারে তুমি কোথাও রাখবা, কই রাখবা? মেমোরিতে রাখবা, রাখার জন্য জায়গা দরকার না? ক্যারেক্টার টাইপের ডেটা রাখার জন্য 1 বাইট বা 8 বিট ডেটা দরকার হয়। 1 বাইট বা 8 বিট টাইপের ডেটা দরকার হয়। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এরপর হচ্ছে ইন্ট। ইন্ট মানে হচ্ছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা যত ডেটা আছে সবগুলাকেই আমরা ইন্টিজার ডেটা টাইপের আন্ডারে ফেলতে পারি। পূর্ণ সংখ্যা বলতে ধরো 100, -599, 1000, হ্যাঁ, যত পূর্ণ সংখ্যা আছে সবগুলা ডেটা টাইপকে আমরা কি ইন্টিজার ডেটা টাইপের আন্ডারে ফেলতে পারি। এই ডেটা টাইপ রাখার জন্য আমরা 4 বাইট জায়গা অ্যালোকেট করি, মানে 32 বিট। 32 বিট। সো এই টাইপের ডেটা রাখার জন্য কম্পিউটারে 32 বিট জায়গা নেয়। এই টাইপের ডেটা, এই ডেটাটা -599 তুমি যদি কম্পিউটারে রাখতে যাও তাহলে 4 বাইট বা 32 বিট জায়গা লাগবে। 4 বাইট বা 32 বিট জায়গা লাগবে। তারপর হচ্ছে ফ্লোট। ফ্লোট হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার। ফ্লোটিং পয়েন্ট নাম্বার বা দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা রাখার জন্য দশমিক সংখ্যার ডেটা টাইপকে বলা হয় ফ্লোট। এটা রাখার জন্য 4 বাইটের দরকার পড়ে। দশমিক সংখ্যা ধরো 109.233। ডাবল কি? ডাবলও দশমিক সংখ্যা, জাস্ট সাইজটা একটু বড়। ফ্লোট দিয়ে ছোট ছোট দশমিক সংখ্যা তুমি রাখতে পারো, ডাবল দিয়ে অনেক বড় টাইপের দশমিক সংখ্যাও কি রাখতে পারো। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এবার আমাকে বলো, ক্যারেক্টার রাখার জন্য কম্পিউটারে, ক্যারেক্টার রাখার জন্য কম্পিউটারে 1 বাইট জায়গা আছে। কম্পিউটার রাখার জন্য, সরি কি বলতেছি, যে কোনো ক্যারেক্টার টাইপের ডেটা, ক্যারেক্টার টাইপের ডেটা কম্পিউটারে কতটুকু জায়গা নেয়? 1 বাইট বা 8 বিট। তাহলে এই 8 বিট দিয়ে, এই 8 বিট দিয়ে তুমি সর্বোচ্চ কতগুলা পৃথক পৃথক বা ইউনিক ক্যারেক্টার রাখতে পারবা? মনে রাখবা, মনে রাখবা, সাইজ যদি n হয়, কোন ডেটা টাইপের সাইজ যদি n হয়, কোন ডেটা টাইপের সাইজ যদি n হয়, ওই n বিট দিয়ে, n বিট, ওই n বিট দিয়ে, ওই n বিট দিয়ে 2 টু দি পাওয়ার n সংখ্যক পৃথক পৃথক বা ইউনিক ক্যারেক্টার বা ডেটা তুমি রাখতে পারবা। তাহলে ক্যারেক্টার ডেটা টাইপে তুমি 2 টু দি পাওয়ার 8টা ভিন্ন ভিন্ন ক্যারেক্টার রাখতে পারবা। হ্যাঁ, যে কোনো একটা ক্যারেক্টার ডেটা, একটা ক্যারেক্টার ডেটা টাইপ, ওখানে 2 টু দি পাওয়ার 8টা ভিন্ন ভিন্ন জিনিস রাখতে পারবা। a b at 2 এরকম 2 টু দি পাওয়ার 8 বা 256টা আলাদা আলাদা জিনিস কি রাখতে পারবা ক্যারেক্টার টাইপের ডেটায়। ইন্টিজারে কত? 2 টু দি পাওয়ার 32টা ভিন্ন ভিন্ন সংখ্যা তুমি চাইলে এই ডেটা টাইপে রাখতে পারবা। বুঝতে পারছো? হ্যাঁ, ক্যারেক্টার ডেটা টাইপে, ইন্টিজার ডেটা টাইপে এখানে কত? ফ্লোটেও 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 32, এখানে কত? 2 টু দি পাওয়ার 64, 2 টু দি পাওয়ার 64। বোঝা গেল? এখন এই ডেটা টাইপ সম্পর্কে কিছু জিনিসপত্র দেওয়া আছে। ডেটা টাইপ আসলে অনেক কমপ্লেক্সও হইতে পারে, আমরা একদম সিম্পল নিয়ে চিন্তা করতেছি। আমাদের ডেটা টাইপ, মৌলিক ডেটা টাইপ নিয়ে আমরা কাজ করব। মৌলিক ডেটা টাইপ কয় প্রকার? যদিও এখানে দেওয়া আছে 3 প্রকার। হ্যাঁ, ইন্টিজার, ভগ্নাংশ
ক্যারেক্টার। ভগ্নাংশ আবার দুই প্রকার, এই যে ফ্লোট, ডাবল, এই সবগুলাই আছে। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, সাইন্ড মানে কি চিহ্ন সহ পূর্ণ সংখ্যা, আনসাইন্ড মানে কি চিহ্ন ছাড়া পূর্ণ সংখ্যা, শর্ট ইন্ট মানে কি ছোট ইন্টিজার, লং ইন্ট মানে বড় ইন্টিজার, সবগুলাই আছে। এগুলো নিয়ে অত পেঁচানোর দরকার নেই, আমাদের 4টা বেসিক টাইপ জানলেই হয়। ইন্ট, ফ্লোটিং পয়েন্ট, ডাবল, ক্যারেক্টার, জাস্ট এই কয়টা জানলেই হয়, এই ডেটা টাইপগুলোর বিভিন্ন জিনিস এখানে দেওয়া আছে। প্রথমত খেয়াল করো, আমাদের ইন্টিজার ডেটা টাইপ কি ধরনের সংখ্যা রাখতে পারে। তারপর ফরম্যাট স্পেসিফায়ার বলে একটা কথা আছে, এটা আমরা একটু পরে আসবো। এটার ধারণ ক্ষমতা, এটা রেঞ্জ, এই ডেটা টাইপে কোন থেকে কোন পর্যন্ত সংখ্যা রাখতে পারবা, এটা মুখস্থ করার দরকার নেই। এখানে অনেকগুলো আছে, দেখে নিতে পারো, জাস্ট একবার চোখ বোলাবা। যেগুলো হলুদ করে দাগায় দিছি সেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো হলুদ কালার দিয়ে দাগায় দিছি সেগুলা কি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, আমরা তাহলে পরেরটায় চলে যাই। দেখো, ক্যারেক্টার ডেটা টাইপে কতগুলা পৃথক ডেটা রাখা যায়। কোন ডেটা টাইপের সাইজ যদি n হয়, n বিট, কোন ডেটা টাইপের সাইজ যদি n বিট হয়, ওই n বিট দিয়ে 2 টু দি পাওয়ার n সংখ্যক পৃথক ডেটা রাখতে পারবে। তো ক্যারেক্টার ডেটা টাইপে কতগুলা পৃথক ডেটা রাখা যায়? ক্যারেক্টার ডেটা টাইপের সাইজ কত? 8 বিট, তাহলে 2 টু দি পাওয়ার 8 বা 256টা পৃথক ডেটা তুমি রাখতে পারবা, 256টা পৃথক ডেটা তুমি রাখতে পারবা। তারপর কোন ধরনের ডেটা টাইপ অক্ষর ধারণ করতে পারে? অক্ষর মানে ক্যারেক্টার, ঠিক আছে? বোঝা গেল? কোন ডেটা টাইপে পূর্ণ সংখ্যা রাখা যায় বলো? ইন্টিজার। কোন ডেটা টাইপে পূর্ণ সংখ্যা রাখা যায়? ইন্টিজার ডেটা টাইপে কত রকমের সংখ্যা রাখা যাবে, মানে এই ডেটা টাইপে টোটাল কতগুলা সংখ্যা তুমি রাখতে পারবা? 1 2 3 এরকম করে, এখানে তো 3টে, এরকম কতগুলা আলাদা সংখ্যা তুমি চাইলে ইন্টিজার ডেটা টাইপে রাখতে পারবা। কি বলছিলাম? সাইজ যদি n বিট হয় কতগুলা রাখতে পারবা? 2 টু দি পাওয়ার n, তাহলে 2 টু দি পাওয়ার 32। বোঝা গেল? ঠিক আছে, এবার আমরা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিসে চলে আসি, ভ্যারিয়েবল বা চলক। আমরা কম্পিউটারে যে তথ্য রাখবো কোনো এক জায়গায় তো রাখতে হবে, তাই না? যেখানে রাখবো সেই জিনিসটাই হচ্ছে ভ্যারিয়েবল বা চলক। আমরা প্রোগ্রামিং এ তথ্যগুলা যেখানে রাখবো সেটাই হচ্ছে ভ্যারিয়েবল বা চলক। এই জিনিসটাকে তুমি একটা কন্টেইনার বা মুড়ির টিন বা বয়ন চিন্তা করতে পারো, ঠিক আছে? এটাই হচ্ছে একটা ভ্যারিয়েবল। এখানে কি তুমি বিভিন্ন তথ্য রাখতে পারবা। তোমরা ছোটবেলায় ধরি পিতার বয়স এক্সেই তো ওই পিতার বয়সটা এসে বসতো, ওই এক্সটাই কি ভ্যারিয়েবল বা চলক, ঠিক আছে? তাহলে এই যে কন্টেইনার, এই কন্টেইনারেই কি বসবে? ডেটা বসবে। বুঝছো? এই কন্টেইনারে এসে ধরো একটা ডেটা বসলো, তুমি তো একটা ডেটা নিয়ে কাজ করবা না, আরো অনেক ডেটা নিয়ে কাজ করবা। ধরো আরেকটা ডেটা 2। এখন এই যে দুইটা ডেটা, তাদের মধ্যে আলাদা কেমনে করবা? দুইটাই তো একই রকমের কন্টেইনারে বসছে। এই কন্টেইনারগুলার বা ভ্যারিয়েবলগুলার নাম দেওয়া লাগবে। ধরো এই ভ্যারিয়েবলটার নাম আমরা দিলাম x, তাহলে এটা হচ্ছে, এই ভ্যারিয়েবলটার নাম হচ্ছে x, এই ভ্যারিয়েবলটার নাম দিলাম y। বোঝা গেল? তাহলে ভ্যারিয়েবলের নাম দিতে হবে যেই ভ্যারিয়েবলটা এসে আমাদের ডেটাটা বসবে, বা যেই ভ্যারিয়েবলে ডেটাটা কি আমি স্টোর করে রাখবো কম্পিউটার মেমোরিতে, x বলে একটা চলক যার মান এত। তাহলে ভ্যারিয়েবলের নাম দিতে হবে। এখন ভ্যারিয়েবল বা চলকের নামের ক্ষেত্রে কিছু নিয়ম আছে। ভ্যারিয়েবল বা চলকের নামকরণের ক্ষেত্রে কিছু নিয়ম আছে। প্রথম নিয়মটা কি? ভ্যারিয়েবলস আর কেস সেনসিটিভ, অর্থাৎ ছোট হাতের অক্ষর আর বড় হাতের অক্ষর ম্যাটার করে, আলাদা জিনিস। স্মল এ, এটা ধরো একটা চলকের নাম দিলা, ক্যাপিটাল এ কিন্তু এই চলক হবে না, ক্যাপিটাল এ আলাদা একটা চলক বোঝাবে। বুঝছো? স্মল এ আর ক্যাপিটাল এ এই দুইটা আলাদা। 2 নাম্বার নিয়ম, ভ্যারিয়েবলের নামে তুমি ক্যাপিটাল এ থেকে জেড, স্মল এ থেকে জেড, 0 থেকে 9, ডলার বা আন্ডারস্কোর এগুলা ব্যবহার করতে পারবে। এগুলার বাইরে অন্য কিছু ব্যবহার করতে পারবে না। তাহলে কি ব্যবহার করতে পারবে আবার বলো?
ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড, স্মল এ থেকে স্মল জেড, 0 থেকে 9, ডলার বা আন্ডারস্কোর, এর বাইরে কিচ্ছু ব্যবহার করতে পারবে না। ফর এক্সাম্পল তুমি এটা ব্যবহার করতে পারবা, এটা ব্যবহার করতে পারবা না, এগুলা কোনোটাই ব্যবহার করতে পারবা না, শুধুমাত্র এই কয়টা জিনিস ব্যবহার করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, এবার তিন নাম্বার নিয়ম, নামের শুরুতে শুধু অক্ষর বা আন্ডারস্কোর থাকতে পারবে। নামের শুরুতে শুধু অক্ষর বা আন্ডারস্কোর থাকতে পারবে। প্রথমত ভ্যারিয়েবলের নামে এগুলা বাদে আর কিচ্ছু থাকবে না। এখন এগুলার মধ্যেও জাস্ট এই কয়টা জিনিস নামের মধ্যে থাকতে পারবে, নামের শুরুতে থাকতে পারবে, নামের শুরুতে, অর্থাৎ নামের শুরুতে ডিজিট বা ডলার থাকতে পারবে না। বুঝছো? নামের শুরুতে ডিজিট বা ডলার থাকতে পারবে না। বুঝছো? ভ্যারিয়েবলের নামের মধ্যে শুধুমাত্র এই কয়টা জিনিস তুমি ব্যবহার করতে পারবা, বা নামের শুরুতে এই কয়টাও ব্যবহার করতে পারবে না। এই কয়টার মধ্যে স্পেশাল কয়েকটা আছে যেটা ব্যবহার করতে পারবে। ঠিক আছে? 4 নাম্বার, নামের ভেতরে কোনো ফাঁকা জায়গা থাকবে না। নামের ভেতরে কোনো ফাঁকা জায়গা থাকবে না। বুঝা গেল? 5 নাম্বার, রিজার্ভড ওয়ার্ড। সি প্রোগ্রামিং এ কিছু রিজার্ভড ওয়ার্ড আছে। হ্যাঁ, সি প্রোগ্রামিং এ কিছু রিজার্ভড ওয়ার্ড আছে যেগুলো তুমি ব্যবহার করতে পারবে না। এগুলো নিয়ে আস্তে আস্তে জানবা। ফর এক্সাম্পল রিটার্ন, এটা দেখছিলাম না, এটা কি করে? অপারেটিং সিস্টেমকে কিছু রিটার্ন করে, তাই না? ফাংশন থেকে কিছু রিটার্ন করে। এরকম অনেকগুলা ওয়ার্ড আছে যেগুলো দিয়ে স্পেসিফিক কিছু বোঝায়, কিছু মিনিং আছে ওগুলাকে বলা হয় রিজার্ভড ওয়ার্ড বা কিওয়ার্ড। ওই রিজার্ভড ওয়ার্ড বা কিওয়ার্ড তুমি ভ্যারিয়েবলের নাম হিসেবে ব্যবহার করতে পারবা না। দেখো এখানে সেই রিজার্ভড ওয়ার্ড গুলো আছে। এই দেখো ইন্ট, এটা একটা রিজার্ভড ওয়ার্ড। তো ভ্যারিয়েবলের নাম হিসেবে ইন্ট ব্যবহার করতে পারো না, তবে আগে পরে তুমি কিছু দিতে পারো, এইটা ব্যবহার করতে পারবা। সরাসরি এই কিওয়ার্ড গুলা ব্যবহার করতে পারবে না, সরাসরি এই নামগুলা ভ্যারিয়েবলের নাম হিসেবে ব্যবহার করতে পারবে না। তুমি আগে পরে লাগায় চেঞ্জ করতে পারো, রিটার্ন না করতে পারলো, ধরো বি রিটার্ন, এটা ব্যবহার করতে পারবা। বুঝছো? আচ্ছা, ভ্যারিয়েবলের নামের দৈর্ঘ্য 31 ক্যারেক্টারের বেশি না হওয়া ভালো। তাহলে 31-এর বেশি হওয়া যাবে না, 31-এর বেশি হওয়া যাবে না, লিমিট হচ্ছে 31। হ্যাঁ, রিজার্ভড ওয়ার্ড গুলো একবার জাস্ট চোখ বলা নিতে পারো, মুখস্থ রাখার দরকার নেই, তুমি শিখে যাবে আস্তে আস্তে। হ্যাঁ, আমরা যখন শেষ করবো এই চ্যাপ্টারটা, আস্তে আস্তে শিখে যাবা, আস্তে আস্তে শিখে যাবা। আচ্ছা, তো এবার আমি অনেকগুলা ভ্যারিয়েবলের নাম লিখবো, তোমরা আমাকে বলবা কোনটা ঠিক আছে কোনটা ভুল হয়েছে, কোনটা ঠিক আছে কোনটা ভুল হয়েছে। এ বি সি, 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 এ বি 10, 0 এ বি, এ বি বি সি, এ বি, এ বি, বলো কোনটা ঠিক আছে কোনটা ভুল হয়েছে, কোনটা ঠিক আছে কোনটা ভুল হয়েছে। প্রথমটা ঠিক আছে, ঠিক আছে, প্রথমটা ঠিক আছে, দ্বিতীয়টা ঠিক আছে, ঠিক আছে, প্রথমে আন্ডারস্কোর ঠিক আছে, ঠিক আছে, এটা ঠিক আছে না, কেন ঠিক নাই? মাঝখানে ফাঁকা জায়গা হয়ে গেছে, তাই না? নামের মাঝে তো ফাঁকা জায়গা থাকতে পারবে না, নামের মাঝে স্পেস থাকতে পারবে না, তাহলে এটা ঠিক নাই। এম্পারসেন্ট থাকতে পারবে না, তাহলে এটাও ভুল। নামের শুরুতে ডলার থাকতে পারবে না, এটাও ভুল। এটা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তাই না? আমাকে বলো কোনো কিছু ভুল করছে না। এটা 0, ঠিক আছে, বলো তো শুরুতে ডিজিট থাকতে পারবে না, সুতরাং এটা হচ্ছে না, এটা হচ্ছে না। তারপর এটা হতে পারবে, দেখো এখানে একটা ফাঁকা জায়গা আছে, তার মানে এটা হচ্ছে না। অ্যাট আছে, অ্যাট থাকতে পারবে না, তাহলে এটা হচ্ছে না। এটা আছে, এটা থাকতে পারবে না। শুরুতে ডিজিট থাকতে পারবে না, এটা হচ্ছে না। এটা হচ্ছে, এটা হচ্ছে, তাই না? বলো এটাও হচ্ছে। সো খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, চলকের নামকরণ। এখান থেকে প্রশ্ন আসবে, এখান থেকে প্রশ্ন আসবে, এমসিকিউতে আসবে মাস্ট, কিংবা এই নিয়মগুলা তোমাকে খ নাম্বারে দিয়ে দিতে পারে। চলকের নামকরণের নিয়ম খুবই ইম্পর্টেন্ট, ঠোঁটস্থ থাকা লাগবে, ঠোঁটস্থ থাকা লাগবে। এমসিকিউ কেমন আসে দেখো, সি ভাষার চলক কোনটা? সি ভাষার চলক কোনটা? সি ভাষার চলক স্টুডেন্ট নেম, ঠিক আছে, ঠিক আছে, এটা ঠিক আছে না, এখানে দেখো একটা ফাঁকা জায়গা আছে, তো এটা হবে না। স্টুডেন্ট নেম, এটা ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কি? একদিন, একদিন। ওকে, তারপর
তারপর খেয়াল করো, কার, গো টু, ইফ, এই শব্দগুলোকে কি বলা হয়? স্টেটমেন্ট বলে, ভ্যারিয়েবল বলে, ফাংশন বলে? না, এগুলো হচ্ছে কিওয়ার্ড বা রিজার্ভড ওয়ার্ড। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন আমাদের পরবর্তী টপিকে চলে যাব, ভ্যারিয়েবল ডিক্লারেশন। আমরা এই যে ভ্যারিয়েবল কি? একটা নাম, একটা ঠোঙ্গা, একটা কন্টেইনার যেখানে তথ্য বা ডেটাটা থাকবে, বুঝছো? তাই না? ভ্যারিয়েবল ব্যাপারটা কি আসলে? একটা কন্টেইনারের নাম, তাই তো? ভ্যারিয়েবল, এটার একটা নাম থাকবে, ভ্যারিয়েবল নেম, আর তার মধ্যে কি একটা ডেটা বসবে, তাই তো? একটা ডেটা বা তথ্য। এখন এই ডেটাটা নানা টাইপের ধরতে পারে, ক্যারেক্টার হইতে পারে, ইন্ট হইতে পারে, ফ্লোট হইতে পারে, তাই না? আচ্ছা, তোমরা মনে আছে তোমরা যখন ছোটবেলায় পিতা পুত্রের অঙ্ক করতা, ধরি পিতার বয়স এক্স, তারপর এক্স কে নিয়ে বিভিন্ন সমীকরণ গঠন করতা প্রশ্ন মতে, মনে আছে? তাহলে শুরুতেই তুমি কি আগে ডিক্লেয়ার করে নিতা না? ধরি পিতার বয়স এক্স, তাহলে এক্স এর পরিচয়, এক্স একটা চলক, সেটা ধরে নিতা না? তার মানে আমাদের কম্পিউটার প্রোগ্রামেও ভ্যারিয়েবল বা চলক ব্যবহার করার আগে এটা ডিক্লেয়ার করে নিতে হবে। বুঝছি? এখন ডিক্লেয়ার কেমনে করব? ডিক্লেয়ার করার জন্য কি কি জানা লাগবে? প্রথমত, এই যে ডেটাটা রাখবা, এটা কি ধরনের ডেটা? এটা কি ইন্টিজার বা ক্যারেক্টার না অন্য কিছু? সেটা ফার্স্টে তোমাকে কম্পিউটারকে বলে দিতে হবে। তো তোমাকে প্রথম কাজ যেটা করতে হবে, তুমি যেই ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করতেছো সেখানে কি টাইপের ডেটা রাখতেছো সেটা বলে দিতে হবে, অর্থাৎ ডেটা টাইপটা বলে দিতে হবে। বুঝছো? কি টাইপের ডেটা রাখতেছো সেই টাইপটা বলে দিবা। তারপর একটা স্পেস দিয়ে ভ্যারিয়েবলের নামটা দিতে হবে, তারপর সেমিকোলন। এটা করলেই একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার হয়ে গেছে। তো ধরো আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে যাচ্ছি এ, যেখানে ইন্টিজার টাইপের ডেটা থাকবে, তাহলে আমরা কি করব? ইন্ট এ, এই তো হয়ে গেছে। ডেটা টাইপ, ভ্যারিয়েবলটার নাম। ধরো আমি একটা ডেটা ডিক্লেয়ার করতে চাচ্ছি, একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে চাচ্ছি যেখানে ক্যারেক্টার ডেটা থাকবে, ওর নাম ধরো বি, ক্যার বি, হয়ে গেছে। আচ্ছা, এটা তো জাস্ট ডিক্লেয়ার করলা, তুমি ডিক্লেয়ারের সাথে সাথে ওটার ভ্যালুও বলে দিতে পারো। ফর এক্সাম্পল, ইন্ট এ, তো ডিক্লেয়ার করা, তুমি ডিক্লেয়ার করার সাথে সাথে বলে দিলা এ এর ভ্যালু 10, এটাও সম্ভব। ঠিক আছে? তাহলে একটা ভ্যারিয়েবল এ যেখানে ইন্টিজার টাইপের ডেটা থাকবে এবং ডেটাটা কত? 10। বোঝা গেল? ধরো তোমার কাছে আরেকটা ইন্টিজার টাইপের ডেটা থাকবে, সেটা ইন্ট সি। তুমি এটা না করে একসাথে ইন্টিজার টাইপের যত ডেটা বা ভ্যারিয়েবল আছে সবগুলা ডিক্লেয়ার করে ফেলতে পারো। ইন্ট এ কমা বি কমা সি, এটা মানে তোমার কাছে ইন্টিজার টাইপের 3টা ভ্যারিয়েবল আছে, তাদের নাম কি? এ বি সি। তুমি চাইলে এদের মধ্যে একটাকে অ্যাসাইন করে দিলা, ইন্ট এ ইকুয়ালস টু 10, বুঝছো? তার মানে এ ভ্যারিয়েবলটার মান 10, বাকিগুলো এখনো জানো না। বোঝা গেল? সবাই ক্লিয়ার? আমাকে বলো, তাহলে ভ্যারিয়েবলের নাম ডিক্লেয়ার করা হয়ে গেছে তো? ঠিক আছে, এখন আমরা যে ব্যাপারটায় আসবো সেটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। ইন্টিজার টাইপের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d। ফরম্যাট স্পেসিফায়ার কি বলবো? এটা কি করে? ফরম্যাট স্পেসিফাই করে দেয়। বলতেছি এটা মানে কি। আগে দেখো, ইন্টিজার টাইপের ফরম্যাট স্পেসিফায়ার %d, ক্যারেক্টার টাইপের ফরম্যাট স্পেসিফায়ার %c, ফ্লোট টাইপের ফরম্যাট স্পেসিফায়ার %f, ডাবল টাইপের ফরম্যাট স্পেসিফায়ার %lf। ফরম্যাট স্পেসিফায়ার ব্যাপারটা কি তোমাদের নিশ্চয়ই মনে আছে। ধরো আমি কি করলাম, ইন্ট এ ইকুয়ালস টু 10, তাহলে আমি কি করছি? একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি এ, যার ভ্যালু হচ্ছে 10। তাহলে আমি যদি এখন এ প্রিন্ট করতে চাই, আমার তো 10 প্রিন্ট হওয়া উচিত, তাই না? তো আমি কি করলাম? প্রিন্ট এফ, সেকেন্ড ব্র্যাকেট না, কোটেশনের মধ্যে এটা দিলাম। তুমি যদি এইটা প্রিন্ট করো তাহলে দেখবা সে প্রিন্ট করতেছে এ, কারণ ওর কাজ কি? ডাবল কোটের মধ্যে যেটা আছে ওটাই প্রিন্ট করা। এ আছে, এ প্রিন্ট করে দিল।
এভাবে হবে না। আমি চাচ্ছি এর মধ্যে যেই ভ্যালুটা আছে, এ একটা ভ্যারিয়েবল, সেটা ওটাকে বুঝাইতে হবে না, প্রিন্টএফকে বুঝাইতে হবে না। প্রিন্টএফ এখন ভাবতেছে কি, এ তো এই প্রিন্ট করে দিলাম। আমার এখন প্রিন্টএফকে বুঝাইতে হবে যে এ একটা ভ্যারিয়েবল। সেটা কেমনে বোঝাবো? সেটা বোঝানোর জন্যই ফরম্যাট স্পেসিফায়ার, ওর ফরম্যাটটা কি বলে দিতে হবে। এটা একটা ভ্যারিয়েবল, কেমন ভ্যারিয়েবল? ইন্টিজার ভ্যারিয়েবল। তাহলে ইন্টিজার ভ্যারিয়েবলের ফরম্যাট স্পেসিফায়ার আমি বলে দিলাম, ইন্টিজার ভ্যারিয়েবলের ফরম্যাট স্পেসিফায়ার বলে দিলাম। তাহলে এখানে একটা ইন্টিজার ভ্যারিয়েবল বসবে, সেই ইন্টিজার ভ্যারিয়েবলটা কত? এ সেমিকলন। তাহলে কাহিনী কি হবে? প্রিন্টএফ ঢুকবে, সে ঢুকে দেখবে এখানে একটা ইন্টিজার বসবে, তার ভ্যালু কত? এটা কোনটা? এ এর ভ্যালুটা এখানে। তাহলে এ সে কত প্রিন্ট করবে? 10 প্রিন্ট করবে। বুঝা গেল? ঠিক আছে, আমরা একটু ইয়েতে চলে যাই, এখানে চলে যাই। এগুলো তোমাদের তোলার দরকার নেই, বুঝছো? এগুলো জাস্ট দেখো। মাউস বাবাজি কোথায়? এই তো, ঠিক আছে। দেখো সবাই একটু মনোযোগ দাও। আমরা একটা ইন্টিজার ডিক্লেয়ার করলাম, ইন্ট এ। তুমি চাইলে এখানেই ওর ভ্যালু দিয়ে দিতে পারো, এ এর ভ্যালু 10 এভাবে বলে দিতে পারো, বা তুমি ডিক্লেয়ার করলা তারপর এ ইকুয়ালস টু 10 এটাও বলতে পারো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, একই কথা। ইন্ট এ একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছো, এর ভ্যালু কত? পরে 10 সেট করে দিছো। এবার তুমি প্রিন্ট করো তো, প্রিন্টএফ। তুমি যদি সরাসরি এ প্রিন্ট করতে চাও, এ নিউ লাইন দিলাম, তাহলে দেখো তো কত হয়। একটু রান করি, একটু রান করি। দেখছো খালি এ প্রিন্ট হয়েছে। এটা তো সম্ভব না, আমাকে কি করা লাগবে? এ এর মধ্যে যেই মানটা আছে সেটা বলতে হবে, সেটা বলতে হবে। তো এটা আমাকে কম্পিউটার বা প্রিন্টএফকে বুঝাইতে হবে। তো প্রিন্টএফকে কেমনে বুঝাবো? এখানে একটা চলক বসবে, সেই চলক কোন টাইপের? ইন্টিজার টাইপের, ইন্টিজার টাইপের, %d, ঠিক আছে। তারপর নিউ লাইন। এই %d এই জায়গাটায় কে বসবে? এ বসবে। বোঝা গেল? তুমি যদি রান করো, দেখো এবার কত হয়েছে? এ তারপর 10। ঠিক আছে, তুমি চাইলে অন্য কিছুও লিখতে পারো, তুমি চাইলে অন্য জিনিসপত্র লিখতে পারো। ফর এক্সাম্পল, তুমি চাইলে হ্যালো কিছু একটা লিখলা, হ্যালো এ ইকুয়াল টু। খেয়াল করছো? প্রিন্টএফ কিচ্ছু করবে না, প্রিন্টএফ দেখবে কোথায় ফরম্যাট স্পেসিফায়ারটা আছে, %d। তারপর সে কমার পরে যেটা লেখা আছে সেটা এখানে বসাই দিবে, এর মানটা। এখানে একটা ইন্টিজার ভ্যারিয়েবল বসবে, সেই ভ্যালুটা কই? সে দেখবে ডাবল কোটের পরে কমার পরে যে আছে, অর্থাৎ এ। বুঝলাম? রান করো তো। দেখছো হ্যালো এ ইকুয়ালস টু 10। তুমি চাইলে একাধিক চলকও লিখতে পারবে। ফর এক্সাম্পল ইন্ট এ আর ধরো বি, ঠিক আছে। এর মান দিলা 10, বি এর মান দিলা 2। তুমি চাইলে এভাবেও লিখতে পারো, বা একদম শুরুতেই এর মান 10 দিয়ে দিলা ইকুয়ালস টু, ডিক্লেয়ারও করলা, মানটাও দিয়ে দিলা 2 দিয়ে দিলা, ঠিক আছে। এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম। হ্যালো এ ইকুয়ালস টু %d, তারপর বি ইকুয়ালস টু %d, কমা বি, কমা বি। এবার বুঝছো, সিরিয়ালটা বুঝছো। প্রিন্টএফ যেটা করবে, সে দেখলো প্রথমেই একটা %d আছে, তাহলে সে ডাবল কোট শেষে কমার পরে দেখবে এ আছে, তাহলে এই এর মান এখানে বসায় দিবে। তারপর সে একটু পরে গিয়ে দেখবে আরেকটা %d আছে, তারপর সে এটার কমার পরে যেই ভ্যারিয়েবলটা তার মান এখানে বসায় দিবে। বুঝতে পারছো? এখানে 2টা 3টা যতগুলা থাকুক অসুবিধা নেই। প্রথম % দিতে কমার পরে প্রথমটা, পরের % দিতে পরেরটা, ঠিক আছে। তুমি যদি রান করো, দেখো হ্যালো এ ইকুয়ালস টু 10, বি ইকুয়ালস টু 2। তো এটা কি গেল? ইন্টিজার টাইপের গেল। আমরা চাইলে অন্যগুলোও লিখতে পারি, ফর এক্সাম্পল ধরো আমরা একটা ক্যারেক্টার টাইপের দিব, ক্যারেক্টার সি। বুঝছো? ক্যারেক্টার সি। এখন ক্যারেক্টার কেমনে দেয়? সি ইকুয়ালস টু, ধরো সি এর মান দিবা এ, সরাসরি দিলে কিন্তু হবে না। ক্যারেক্টার কেমনে বলে বলো তো? ক্যারেক্টার বোঝানোর উপায় কি? দুই পাশে সিঙ্গেল কোট দেওয়া লাগে, তো সিঙ্গেল কোট এ, তাহলে একটা ক্যারেক্টার ডিক্লেয়ার করলা সি, যার ভ্যালু হচ্ছে এ। এখন এটা প্রিন্ট করো, প্রিন্টএফ দ্য ভ্যালু অফ সি ইজ, কি করতে হবে এখানে? ক্যারেক্টারের ফরম্যাট স্পেসিফায়ার কি? %c। তুমি একটা নিউ লাইন দিতে পারো, নতুন লাইনে যাবে, এখানে কি দিয়ে দিলা? সি। এখানে কি দিয়ে দিলা? সি। এবার এটা যদি রান করো, দেখো তো কি হয়। দ্য ভ্যালু অফ সি ইজ এ। বুঝছো কি হয়েছে? প্রিন্টএফ যখনই দেখছে ওর মধ্যে একটা ফরম্যাট স্পেসিফায়ার, এই যে এটা সে খুঁজবে
ডাবল কোট কমার পরে কি আছে সি, ওর মানটা, ওই ভ্যারিয়েবলটার মানটা সে বসায় দিবে। সবাই কি ক্লিয়ার? আমাকে বলো, সবাই কি ক্লিয়ার? ঠিক তো? দশমিক সংখ্যা চাইলে তুমি দেখতে পারো, ওগুলা নিজেরা এক্সপেরিমেন্ট করতে পারো। ঠিক আছে, তো আমরা বুঝে ফেলছি। দেখো এখানে কোয়েশ্চেন আসছে, ফরম্যাট স্পেসিফায়ার হলো %d, %if, %c। %if কি ফরম্যাট স্পেসিফায়ার না, কিন্তু %d আর %c, %d আর %c, সো 1 আর 3, 1 আর 3 হচ্ছে কি আমাদের ফরম্যাট স্পেসিফায়ার। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমাদের এতটুকু পর্যন্ত আমরা কি শিখলাম? কম্পিউটারে প্রিন্ট করা শিখলাম, স্ক্রিনে প্রিন্ট করা শিখলাম, তারপর তথ্যগুলা রাখা শিখলাম, ভ্যারিয়েবলে তথ্য রাখা শিখলাম, তাই না? বলো তো আমরা এতক্ষণ পর্যন্ত কি শিখছি? আমরা প্রথমত প্রিন্ট করা শিখছি, ওকে, হ্যালো ওয়ার্ল্ড, হাবি জাবি যা ইচ্ছা লিখতে পারবো। তারপর আমরা কোন একটা ভ্যারিয়েবল বা চলকে তথ্য রাখা শিখছি, তারপর সেই তথ্যটাও প্রিন্ট করা শিখছি। এরপরের কাজটা কি হওয়া উচিত? তুমি কি তথ্য আনবা, রাখবা আর প্রিন্ট করবা? না, এই তথ্যগুলোর উপরে ক্যালকুলেশন করবা, যোগ বিয়োগ গুণ ভাগ করবা, তাই না? তাই তো। এখন এই যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য যেই জিনিসটা দরকার সেটা হচ্ছে অপারেটর। সেটা কি? অপারেটর। অপারেটর কি জানো তো? এই যে যোগ বিয়োগ গুণ ভাগ, এটাই কি অপারেটর। এক বা একাধিক চলক বা ধ্রুবকের সাথে বিশেষ চিহ্নগুলো যুক্ত হয়ে নতুন কোনো মান নির্দেশ করে তাকে অপারেটর বলে। তো অপারেটর কারা কারা? অনেকগুলো অপারেটর আছে, যোগ বিয়োগ গুণ। প্রোগ্রামিং এ গুণ হচ্ছে স্টার, ভাগ কম্পিউটারে মানে প্রোগ্রামিং এ ভাগ হচ্ছে স্ল্যাশ, এই যে এটা, বুঝছো? তারপর মডিউলি অপারেটর, এটা মানে হচ্ছে ভাগশেষ, এটা বোঝায় ভাগশেষ, বুঝছো? যোগ বিয়োগ গুণ ভাগ, এটা হচ্ছে ভাগশেষ, ফর এক্সাম্পল 5 কে যদি 2 দিয়ে মডিউলো করো, এটা মানে হচ্ছে 5 মডিউলু, এটার উচ্চারণ হচ্ছে মডিউলু। এটা মানে হচ্ছে 5 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত, 5 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত, 1। ওকে, অপারেন্ট কি? অপারেটর যার উপরে কাজ করে সেটাই অপারেন্ট। 2 + 2, অপারেটর কোনটা? এই হচ্ছে অপারেটর। অপারেন্ট কারা কারা? এই দুইটা হচ্ছে অপারেন্ট, 2 আর 2 হচ্ছে অপারেন্ট। ফর এক্সাম্পল তুমি যদি x = a + 2 লেখো, তাহলে এই প্লাস অপারেটর, এটার অপারেন্ট কে কে? a আর 2। বোঝা গেল? সবাই ক্লিয়ার? এরপর হচ্ছে এক্সপ্রেশন। অপারেটর অপারেন্ট এগুলার সমন্বয়ে যেই জিনিসটা তৈরি হয়, যেই ভ্যালিড জিনিসটা তৈরি হয়, সেটাই কি? এক্সপ্রেশন। সাম = a + b, এক্সপ্রেশন। বোঝা গেল? ক্লিয়ার? সবাই বুঝতে পারলাম? সবাই কি বুঝতে পারলাম? আচ্ছা, এবার আমরা একটু এই অপারেটরগুলো নিয়ে একটু খেলাধুলা করি, ঠিক আছে? এগুলো আমি এখানে দিচ্ছি, এগুলো লিখে দেখাচ্ছি না, কারণ এগুলা পরীক্ষায় আসে না, এগুলো জাস্ট তোমাদের বেসিক কনসেপ্টের জন্য। তোমাদেরও লেখার দরকার নেই, জাস্ট দেখলেই হবে। ঠিক আছে, আমরা অপারেটরের বেসিক কনসেপ্ট নিয়ে একটু খেলাধুলা করি। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা ধরো 3টা ইন্টিজার ডিক্লেয়ার করলাম। ইন্ট a এর ভ্যালু ধরো 10, b এর ভ্যালু ধরো 12। আমাদের এখানে একটা প্রোগ্রাম লেখা আছে তোমাদের স্লাইডে। আচ্ছা, ডেটা টাইপস এন্ড ভ্যারিয়েবল। এই স্লাইডটা একটু খেয়াল করো না, এই স্লাইডটা আগে একটু বুঝিয়ে দিই। এটা অলরেডি আমরা পড়ছি। দেখো, ইন্ট একটা ডেটা টাইপ ডিক্লেয়ার করলাম, ইন্ট যার ভ্যালু 10, ফ্লোট যার ভ্যালু দশমিক সংখ্যা, ডাবল। খেয়াল করছো? ডিক্লেয়ারের উপায়টা দেখছো? ডেটা টাইপ, ভ্যারিয়েবলের নাম, আমি সাথে সাথে ভ্যালুটাও বলে দিছি। তুমি চাইলে ভ্যালুটা ওই লাইনে নাও বলে পরের লাইনেও বলতে পারতা। ফর এক্সাম্পল, ইন্টিজার ভ্যাল = 10, তুমি ডিক্লেয়ারও করছো, ভ্যালুও বলে দিছো। এটা না করে তুমি চাইলে পরের লাইনে গিয়ে ইন্টিজার ভ্যাল = 10 এভাবেও বলতে পারতা। বুঝে গেছে? তারপর এই সবগুলা প্রিন্ট করছি। প্রিন্টএফ ইন্টিজার, দেখো ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার %d, এটা প্রিন্ট হয়েছে। ফ্লোট %f, এটা প্রিন্ট হয়েছে। ডাবল lf, এটা প্রিন্ট হয়েছে। এটা রান করলে আউটপুট হয় ওইটা। একটু দেখে নিবা, একদম সহজ, একদম সহজ। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটু অপারেটর নিয়ে খেলাধুলা করব। ধরো a b, আরেকটা ইন্টিজার ধরো c এর ভ্যালু দিলাম 2। এখন তুমি কি করবা? ধরো ইন্ট
সাম যোগফল ইকুয়ালস টু কি এ আর বি এর যোগফল। তাহলে বলো তো সামের ভ্যালু কত হওয়া উচিত, বলো কত হওয়া উচিত? ইন্ট, বিয়োগফলের ইংলিশ কি? ধরো আমি মাইনাস লিখলাম, ইন্ট মাইনাস মাইনাস ইকুয়ালস টু এ মাইনাস বি। বলো তো মাইনাসের ভ্যালু কত হওয়া উচিত? তারপর ইন্ট MUL গুণফল, গুণফল দিলাম a ইন্টু বি, a ইন্টু কিন্তু স্টার, মনে রাখবা ইন্টু কিন্তু স্টার, তারপর ভাগফল দিলাম ইন্ট ডিভ, এটা হচ্ছে a বাই বি। ক্লিয়ার? এবার একটু প্রিন্ট করো। আচ্ছা ডিভ দেওয়া যাবে না, ডিভ একটা কিওয়ার্ড মনে হয়, ডিভি দিয়ে দিলাম, ডিভি। ঠিক আছে, এবার প্রিন্ট করো তো, প্রিন্ট করো printf sum is %d নিউ লাইন, এখানে কি দিবা? সাম। বুঝছো? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এটা কপি করে, এবার এটা কপি করে পরের লাইনে নিয়ে যাই, পরের লাইনে নিয়ে যাই, এই চারটাই লিখবো আর কি। ওকে, এটা ট্যাব দাও, এটা ট্যাব দাও, ঠিক আছে। সাম, এরপরেরটা হচ্ছে মিন, এরপরেরটা হচ্ছে মাল, এরপরেরটা হচ্ছে ডিভি। আচ্ছা মিন, এখানে তুমি মিন দিবা, এখানে তুমি কি দিবা? MUL, এখানে কি দিবা? ডিভি। ওকে, এবার আমরা রান করি, এবার আমরা রান করি। দেখো দেখো দেখো, এ আর বি যদি যোগ করো কত আসে? 22। এ থেকে বি বাদ দিলে কত হয়? -2। গুণ করলে 120, ভাগ করলে কি হয়? ভাগ করলে এখানে আসলে জাস্ট ভাগফলটা দেখায়। বুঝছো? তুমি একটা পূর্ণ সংখ্যাকে আরেকটা পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল ভাগশেষ হয় না, যেহেতু পূর্ণ সংখ্যা জাস্ট ভাগফলটা দেখায়। 10কে তুমি যদি 12 দিয়ে ভাগ করো, বলো 10কে যদি 12 দিয়ে ভাগ করো তাহলে ভাগফল তো 0, ভাগশেষ কত হয়? 10 হয়, তাই না? বুঝতে পারছো? ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আচ্ছা এবার এই যে একটু খেয়াল করো তো, মনোযোগ দিবা, মনোযোগ দিবা। আমরা ইন্ট এ এটাকে ভ্যারিয়েবল বা চলক কেন বলতেছি? এটাকে ভ্যারিয়েবল বা চলক কেন বলতেছি? ধরো এ, আমি চাইলে পরবর্তীতে এর মান 10 চেঞ্জ করে দিলাম না। এখন আমি যদি এ প্রিন্ট করি তাহলে বলো তো এর মান কত আসবে? বলো তো এর মান কত আসবে? আমি যদি প্রিন্ট করি তাহলে এর মান কত আসবে? এখন বলো তো 10 আসবে, তাই না? আমি যদি পরে এর মান আবার চেঞ্জ করে দিই, ধরো 2, এবার বলো এর মান কত আসবে? এবার বলো এর মান কত আসবে? 2 আসবে না? বলো তো, তাহলে এর মান আমি চেঞ্জ করতে পারতেছি, ভ্যারি করতে পারতেছি, তাই না? এর মান চেঞ্জ করতে পারতেছি, ভ্যারি করতে পারতেছি। খেয়াল করো, ইন্টিজার এ, এর মান 10 দিলাম, এখানে 10 হওয়ার কথা, এর মান চেঞ্জ করে 2 করে দিছি। একটু রান করি তো, একটু রান করি তো, একটু রান করি তো। এই ভাই রান হও। দেখো এর মান ফার্স্টে ছিল 10, পরে চেঞ্জ হয়ে 2 হয়ে গেছে। তুমি যতবার ইচ্ছা চেঞ্জ করতে পারবা, তাই না? তাই তো? ফর এক্সাম্পল তুমি চাইলে এরকমও করতে পারো, এর মান ফার্স্টে 2 ডিক্লেয়ার করলা, 2 না ধরো 5 ডিক্লেয়ার করলা, 5। তাহলে এখানে যদি প্রিন্ট করো, এখানে যদি প্রিন্ট করো তাহলে এর মান কি 5 প্রিন্ট হওয়ার কথা না? খেয়াল করো, প্রথমে প্রিন্ট হয়েছে 5, 10, 2, তো ভ্যারি করতে পারতেছ, ভ্যারি করতে পারতেছ। এখন প্রোগ্রামিং এর ভাষায় আরেকটা জিনিস আছে যেটাকে বলা হয় কনস্ট্যান্ট বা ধ্রুবক। ধ্রুবক হচ্ছে এমন একটা জিনিস যেটা তুমি ভ্যারি করতে পারবা না, চেঞ্জ করতে পারবা না। তো প্রোগ্রামিং এ ধ্রুবক কেমনে ডিক্লেয়ার করে? ধরো ইন্ট এ, এটাকে একটা চলক ডিক্লেয়ার করলা না, এটা ধ্রুবক কেমনে বুঝাবা? এর আগে একটা কনস্ট লিখে দিতে হবে, কনস্ট, কনস্ট ইন্ট। ধ্রুবক যেহেতু ওর তো একটা মান ফিক্সড থাকবে যেটা চেঞ্জ হবে না, তাই না? তাই না? তাহলে ধ্রুবক যখন তুমি ডিক্লেয়ার করবা অবশ্যই তার একটা মান বলে দিতে হবে, ইন্ট a ইকুয়ালস টু 10। এটাই হচ্ছে প্রোগ্রামিং এ ধ্রুবক ডিক্লেয়ারের উপায়। তোমাকে কি করতে হবে? প্রথমত কনস্ট লিখতে হবে, প্রথমত কনস্ট লিখতে হবে, তারপর তারপর ডেটা টাইপটা দিতে হবে, কি টাইপের ধ্রুবক, বুঝছো? ডেটা টাইপটা দিতে হবে, তারপর ধ্রুবকের নাম, বুঝছো? তারপর ধ্রুবকের নাম ইকুয়ালস টু ধ্রুবকটার ভ্যালু, ধ্রুবকটার ভ্যালু।
সবগুলা কাজ করতে হবে। তুমি কিন্তু ভ্যালু না ছাড়া ডিক্লেয়ার করতে পারবে না, কারণ ধ্রুবক তো তুমি পরে ভ্যালু বসাবা, এটা হবে না। বোঝা গেছে? বোঝা গেছে? তো আমরা একটু কম্পিউটারে যাই। হ্যাঁ ভাই, সব তো এগুলো হাতে লিখে করাবেন না? করাবো, এগুলো হাতে লেখার আসলে কিছু নাই, এগুলো দেখানোই ইম্পর্টেন্ট। খেয়াল করো, তো আমি কি করলাম, প্রথমত কনস্ট ইন্ট এ, এবার এটা কি ধ্রুবক হয়ে গেছে। তুমি খেয়াল করো, এটা রান করতে পারবা, কিন্তু কোনো ভুল নাই। কিন্তু তুমি যদি ইকুয়াল টু 5 অর্থাৎ ধ্রুবকের ভ্যালু না দাও, না দিয়েই তুমি কি করতেছো, রান করতে চাচ্ছ, পরবর্তীতে চেঞ্জ করতে পারবে না। আচ্ছা দাঁড়াও, দেখতেছি, ঝামেলা হয়েছে। ইন্ট এ, এটার ভ্যালু 10, ঠিক আছে। আমরা একটু প্রিন্ট করি, প্রিন্ট এফ %d, নিউ লাইন, এ এর ভ্যালু হচ্ছে 10, এ এর ভ্যালু হচ্ছে 10। প্রিন্ট করো তো, দেখো কত হয়, এর ভ্যালু 10 হয়। এইবার আমি এর ভ্যালুটা একটু চেঞ্জ করি, ধরো এর ভ্যালু 2 করে দিলাম, দেখি তো প্রিন্ট হয় কিনা। এটা যেহেতু ধ্রুবক, এটা চেঞ্জ করতে পারা উচিত না। এই যে দেখো, তুমি যখন রান করছো এরর, খেয়াল করছো, ধ্রুবক, তার মানে প্রথমবার যেই ভ্যালুটা দিয়ে দিছো ওটাই, আর চেঞ্জ করতে পারবে না, ক্লিয়ার? বুঝতে পারলাম ধ্রুবক। এবার মাঝে মাঝে কোয়েশ্চেন আসে চলক ও ধ্রুবকের পার্থক্য, এখানে সুন্দর করে লেখা আছে, দেখে নিবা। ভ্যারিয়েবল হচ্ছে একটি ডেটা বা মান, বা বিভিন্ন রকমের ভ্যালু বা মান ধরে রাখতে পারে। ভ্যারিয়েবল একই সাথে একটা প্রোগ্রামে শুরুতে 10, পরে 2, এগুলা ধরে রাখতে পারে, তাই না? কিন্তু ধ্রুবক হচ্ছে একটা ফিক্সড ভ্যালু, ওটার মান তুমি চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে? সি ভাষায় সকল ভ্যারিয়েবল ব্যবহারের আগেই ডিক্লেয়ার বা ঘোষণা করতে হয়, যেটা আমরা দেখছি। ব্যবহার করার আগেই কি আমরা ডিক্লেয়ার করে নিছি না, ইন্ট এ, ঠিক আছে? ওকে। আর একটা প্রোগ্রামের নির্বাহের শুরুতে ভ্যারিয়েবলের আগে তুমি যদি কনস্ট্যান্ট ব্যবহার করো, তাহলে কি সেটা ধ্রুবক হয়ে যাবে, এখানে লেখা আছে সুন্দর করে, জাস্ট পড়ে নিবা। 2 নম্বরের পার্থক্য আসবে, 2টা পার্থক্য দিলেই হবে। আচ্ছা, এরপর হচ্ছে কমেন্ট। আমরা যে প্রোগ্রাম লিখি এটা কিন্তু 10-12 লাইনের হয় না, তোমরা যেগুলো লিখবে এটা সর্বোচ্চ 20-25 লাইনের। কিন্তু রিয়েল লাইফে যখন প্রোগ্রাম লেখা হয়, এটা মিলিয়ন, লক্ষ লাইন ছাড়াই যায়, কোটি লাইনও ছাড়াই যায়। ফেসবুক এগুলার কোড অলমোস্ট 50 মিলিয়ন বা 50-52 লক্ষ এরকম লাইন হয়। আরো মজার ব্যাপার হচ্ছে, এগুলো তো একজন মানুষ করে না, ফেসবুকেরই লক্ষের কাছাকাছি সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে। সো একজন যেই কোডটা লিখছে সেটা তো আরেকজনকে বুঝাইতে হবে, তাই না? একজন যেই কোডটা লিখছে সেটা তো আরেকজনকে বুঝাইতে হবে। কিংবা তুমি যেই কোড লিখছো, তুমি এখন বুঝতেছো, 6 মাস পরে তুমি নিজেও বুঝবে না, উপরওয়ালা ছাড়া তোমার কোড কেউ বুঝবে না। তো তোমার কোড যাতে আরেকজন ভালো করে বুঝতে পারে, সেই কাজ করার জন্যই আমরা কোডের মাঝে মাঝে কমেন্ট করে রাখি। কমেন্ট দিয়ে আমি এক্সপ্লেন করে দিই যে এই লাইনটার কাজ কি, বুঝা গেল? এই কমেন্ট সি এর যে কম্পাইলার সে ইগনোর করে, সে ফালায় দেয়। কম্পাইলার কি এটাকে কম্পাইল করবে না? কম্পাইল করার সময় সে কমেন্টগুলোকে ফালায় দেয়। এখন কমেন্ট দুই প্রকার। প্রথমটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, সিঙ্গেল এলসি দেই, সিঙ্গেল লাইন কমেন্ট। এগুলা কেমনে করা হয়? একটা লাইনেই শুরুতে তুমি 2টা স্ল্যাশ দিবা, তারপর এখানে কমেন্ট দিবা, কমেন্টে যা ইচ্ছা লিখবা। এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট। আরেকটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। সেখানে কি করে, একটা স্ল্যাশ স্টার্ট দিয়ে শুরু, বুঝছো? এই যে একটা স্ল্যাশ স্টার্ট দিয়ে শুরু, কমেন্ট করলা যত লাইন লিখছা লিখলা, তারপর শেষ করার সময় স্টার্ট আরেকটা স্ল্যাশ। বোঝা গেল? এই যে খেয়াল করো, প্রথমটা একটা সিঙ্গেল লাইন কমেন্ট, এটা একটা সিঙ্গেল লাইন কমেন্ট, এইটা একটা মাল্টি লাইন কমেন্ট। এখন কম্পাইলার যখন এটা কম্পাইল করে, সে কি করে, কমেন্টগুলোকে জাস্ট মুছে দেয়, এগুলাকে ইগনোর করে, কারণ এগুলা তো কোডের পার্ট না, এগুলা কোডটাকে এক্সপ্লেইন করার জন্য ব্যবহার করা হয় প্রোগ্রামারের কাছে। ক্লিয়ার হয়েছে সবাই? বুঝলাম। ঠিক আছে, তারপর অপারেটর আমরা দেখে ফেলছি, খেয়াল করো, এই অপারেটরের কাজকর্ম নিয়ে এখানে লেখা আছে। যেই প্রোগ্রামটা আমরা লিখছি সেটাই, 2টা ভ্যারিয়েবল আছে এ আর বি, যোগ করলাম, বিয়োগ করলাম, ঠিক আছে?
আচ্ছা, আরেকটা জিনিস দেখো, তুমি চাইলে কিন্তু এভাবেও করতে পারো, int a equals to 10, b equals to ধরো 2, ঠিক আছে, সেমিকোলন না কমা হবে, দুইটা ইন্টিজার আমি ডিক্লেয়ার করলাম। প্রিন্টএফ তোমাকে বললো এই দুইটার যোগফল, তুমি আলাদা করে যোগ না করে সাম ইকুয়াল টু %d, এখানে কি লিখে দিলা a প্লাস b, বুঝছো? তাহলে যেটা করবে প্রিন্টএফ দেখবে এখানে একটা %d, সে গিয়ে কি খুঁজতেছে, এখানে হচ্ছে a আর b এর যোগফল, তাহলে a আর b এর যোগফল কত 12, তাহলে এটা প্রিন্ট করলে কত হবে 12 হবে, বুঝছো? ঠিক আছে, তো ভ্যারিয়েবল তো বুঝে গেলাম। একটা এমসিকিউ আছে, সবাই দেখো কি বলছে, ইনক্লুড stdr.h মেইন ইন্ট লেখে নাই, ঠিক আছে, a এর ভ্যালু 3, b কত 2 ইন্টু a, দেখো a এর ভ্যালু 3, b হচ্ছে কত 2 ইন্টু a, তার মানে b এর ভ্যালু কত 2 ইন্টু 3 না, তাহলে 3 দুগুণে কত ছক্কা, উদ্দীপকের প্রোগ্রাম রান করলে b এর মান কত হবে 6, ক্লিয়ার, b এর মান কত হবে 6। আচ্ছা, এরিয়া অফ শেপ, ধরো তোমাকে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে, তুমি এটার ক্ষেত্রফল বের করতে পারবা? জাস্ট গুণ করা না ব্যাপারটা, আমাকে বলো ইনক্লুড, এরপর থেকে আমি এই জিনিসটা আর লিখবো না, এটা প্রত্যেকটা প্রোগ্রামেই আছে, ইনক্লুড stdio.h int main, এটা প্রত্যেকটা প্রোগ্রামেই আছে, সো এই পার্টটা না লিখবো না। তুমি এই সেকেন্ড ব্র্যাকেটটা এখানেও দিতে পারো, চাইলে এখানেও দিতে পারো, এক জায়গায় দিলেই হয়। তো ধরো একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তার ক্ষেত্রফল কেমনে বের করব? তো আমি ধরে নেই দৈর্ঘ্য প্রস্থ, তাই তো দুইটাই ইন্টিজার, ধরে নিলাম ইন্টিজার, দৈর্ঘ্য হচ্ছে লেন্থ, প্রস্থ হচ্ছে উইডথ, ঠিক আছে। ধরো আমার লেন্থ কত দেওয়া, লেন্থ হচ্ছে 10, উইডথ হচ্ছে 12, তাহলে বলো তো এরিয়া কত হবে? তাহলে আমি আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, ইন্ট এরিয়া ইকুয়ালস টু লেন্থ ইনটু উইডথ, তাই তো। তারপর কি করব, জাস্ট এরিয়াটা প্রিন্ট করব, প্রিন্টএফ এরিয়া ইজ %d, তারপর কমা দিয়ে এরিয়া, বুঝছো? তাহলে এই %d এর জায়গায় কি প্রিন্ট হবে এরিয়া, তারপর রিটার্ন 0, তাই না? রিটার্ন 0, ব্যাপারটা তো এরকমই। আচ্ছা, আমি একটু এটা এখানে লিখি, হ্যাঁ আমি এটা একটু এখানে লিখি, ওকে, ইন্ট লেন্থ উইডথ, ধরো লেন্থ হচ্ছে 10 দিলাম, উইডথ হচ্ছে 12 দিলাম, তাহলে আমাদের এরিয়া কত হবে, ইন্ট এরিয়া সমান লেন্থ ইনটু উইডথ, তারপর আমি প্রিন্ট করব, প্রিন্ট এফ এরিয়া ইজ %d নিউ লাইন এরিয়া, ঠিক আছে, ক্লিয়ার। এটা রান করি তো দেখি ঠিকঠাক দিচ্ছে কিনা, ডিবাগ করতে চলে গেছে, দেখছো আসছে এরিয়া ইজ 120, কিন্তু এটার অসুবিধাটা কি, এটা কিন্তু দেখো আমি কিন্তু দৈর্ঘ্য প্রস্থ বলে দিছি প্রোগ্রামে, এখন তুমি যদি অন্য একটা দৈর্ঘ্য প্রস্থ দিয়ে করতে যাও তাহলে কি করতে হবে বলো তো, এটা আবার চেঞ্জ করা লাগবে। ধরো দৈর্ঘ্য আমি 90 করতে চাই, আমাকে এখানে চেঞ্জ করে আবার রান করা লাগতেছে, ব্যাপারটা অনেক ঝামেলার না, বারে বারে কোডটা রান করা লাগতেছে। ব্যাপারটা যদি এরকম হইতো, প্রোগ্রামটা রান হবে, সে ইউজারের কাছ থেকে ইনপুট নিবে দৈর্ঘ্য কত প্রস্থ কত, তারপর আউটপুট দিয়ে দিবে ক্ষেত্রফলের, এটা হলে খুব ভালোই তো না, বুঝছো ব্যাপারটা? এখানে কিন্তু কোডার যে নিজে সেই ইনপুট দিচ্ছে। ফেসবুকের কোড কি তুমি দেখতে পারো? তুমি যখন কমেন্ট করো ওটা কি ফেসবুকের কেউ ওখানে কোড করে দেয়? না, তোমার থেকে ইনপুট নিয়ে অটোমেটিক্যালি করে দিচ্ছে।
তাইলে তোমার থেকে যদি আমি ইনপুট নিতে পারতাম, ফার্স্টে আমাকে এরকম একটা আসতো যে দৈর্ঘ্যটা ইনপুট দাও, তুমি ইনপুট দিতা, তারপর প্রস্থটা ইনপুট দাও দিতা, তারপর তোমাকে এরিয়াটা বলতো, তাহলে ব্যাপারটা খুবই মজার হইতো, তাই না? তো ইউজারের থেকে ইনপুট নেওয়ার কনসেপ্টটা আমাদের লাগবে। তো আমরা এখন যেই জিনিসটা দেখব সেটা হচ্ছে ইউজার থেকে কিভাবে ইনপুট নিব। ইউজার থেকে কিভাবে ইনপুট নিব, ইউজার থেকে ইনপুট নেওয়ার একটা ফাংশন আছে, সেটা হচ্ছে স্ক্যানএফ। সেটা হচ্ছে স্ক্যানএফ। সেটা কি বলতো? সেটা হচ্ছে স্ক্যানএফ। এই ফাংশনটাও কিভাবে কাজ করবে সেটা stdio.h এই হেডার ফাইলে লেখা আছে, কারণ এটা তো ইনপুট নেওয়ার জন্য ব্যবহার করা হয়, তাই না? stdio মানে কি? স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল, অর্থাৎ ইনপুট আউটপুট নেওয়ার জন্য যে ফাংশনগুলো ব্যবহার করা হয় সবগুলা ডেফিনেশন বা ডিক্লারেশন এখানে দেওয়া আছে। তো স্ক্যানএফ এর স্ট্রাকচারটা কি হবে? সেম জিনিস, স্ক্যানএফ ডাবল কোটেশন, এর মধ্যে ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে, এর মধ্যে ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে, দিছো কমা। জাস্ট একটা জিনিস আলাদা, তুমি এখানে ভ্যারিয়েবলের নাম না লিখে একটা এম্পারসেন্ট দিবা, তারপর ভ্যারিয়েবলের নাম দিবা। তাহলে সে যেটা করবে, ইউজারের ইনপুটটা নিবে, একটা ইন্টিজার ইনপুট নিবে, সেটা এ যেই ভ্যারিয়েবল তার মধ্যে নিয়ে বসাই দিবে, বুঝছো? এখন যদি ক্যারেক্টার ইনপুট নিতে চাইতা, স্ক্যানএফ %c, তারপর এম্পারসেন্ট ওই ভ্যারিয়েবলটার নাম, তাহলে স্ক্যানএফ এর স্ট্রাকচারটা কি আমি বলে দিচ্ছি। স্ক্যানএফ এর স্ট্রাকচারটা কি, সবাই একটু মনোযোগ দিবা। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দিবা। স্ক্যানএফ এর স্ট্রাকচারটা কি বুঝছো? আমরা এখন দেখব হচ্ছে স্ক্যানএফ, যেই স্ক্যানএফ, সেই স্ক্যানএফ এর স্ট্রাকচারটা কি। স্ক্যানএফ এর স্ট্রাকচারটা হচ্ছে এরকম, মনোযোগ। স্ক্যানএফ এটা ফার্স্টে লিখবা, তারপর ডাবল কোটেশন, এখানে হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ারটা দিবা, বুঝছো? কি দিবা? ফরম্যাট স্পেসিফায়ার, যেই ডেটা টাইপের ইনপুট নিতে চাচ্ছ সেটা। ইন্টিজার হলে %d, %l এরকম কিছু একটা করবা, তারপর একটা এম্পারসেন্ট চিহ্ন দিতে হবে, বুঝছো? এটা ইম্পর্টেন্ট। এম্পারসেন্ট চিহ্ন দিয়ে তারপর ভ্যারিয়েবলের নামটা, কোন ভ্যারিয়েবলে তুমি রাখতে চাচ্ছ, ব্র্যাকেট ক্লোজ, সেমিকোলন। ক্লিয়ার? আমাকে বলো, বুঝছো? তাহলে এখন এই কাজটা আমরা করি, কি করি দেখি। আমাদের এখানে আমরা তো বলছিলাম দৈর্ঘ্য আর প্রস্থ যদি ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারতাম খুব ভালো হইতো ব্যাপার। তো আমরা উইডথ আর লেন্থ এটা নিজেরা নিব না, আমরা ফার্স্টে একটা প্রিন্টএফ দিই। প্রিন্টএফে কি বললাম? এন্টার দা উইডথ, ফার্স্টে তো উইডথ নালে, আচ্ছা ফার্স্ট লেন্থ, LENG, হ্যাঁ, এন্টার দা লেন্থ, ঠিক আছে, নতুন লাইন দিলাম না, এখানেই থাকবে। তারপর আমি স্ক্যান করলাম, তারপর আমি কি করলাম? স্ক্যানএফ করলাম। স্ক্যানএফ কি স্ক্যান করব? লেন্থ। তো ডাবল কোটেশন %d, ডাবল কোটেশন %d, এম্পারসেন্ট লেন্থ, ঠিক আছে? বুঝছো? তুমি কি স্ক্যান করতে চাচ্ছ? একটা ইন্টিজার টাইপের ডেটা, এটা স্ক্যান করে কোথায় রাখতে চাচ্ছ? লেন্থ নামক ভ্যারিয়েবলে। এটার আগে এম্পারসেন্ট দিয়ে দিস, বুঝছো? এই এম্পারসেন্টটা দিয়ে কি বোঝায় জানো? এই লেন্থ ভ্যারিয়েবলের অ্যাড্রেস, লেন্থ ভ্যারিয়েবলের ঠিকানা কোথায়। স্ক্যানএফ যেটা করবে, তুমি যে ইনপুটটা দিবা এটা স্ক্যান করে এর ঠিকানায় পাঠিয়ে দিবে, পার্সেল করে দিবে। ওকে, তাহলে আমরা খালি এতটুকুই দেখি না, এতটুকু না, ঠিক আছে। এরপর আমরা কি স্ক্যান করবো জানো? আবারও আমি লিখলাম প্রিন্টএফ, দেখো প্রিন্টএফ এন্টার দা উইডথ। এবার কি করব? উইডথ স্ক্যান করে কোথায় পাঠাবো? উইডথের ঠিকানায়, ঠিক আছে। তাহলে প্রথম লাইন আমাদের কি হবে? প্রিন্টএফ এন্টার দা লেন্থ, তারপর ইউজার ইনপুট দিবে, ওই ইনপুটটা লেন্থের ঠিকানায় পাঠাবা। তারপরে লাইনে গিয়ে প্রিন্ট হবে এন্টার দা উইডথ, তারপর ইউজার ইনপুট দিবে, ওই ইনপুটটা কি? উইডথের ঠিকানায় পাঠাবা। আমরা একটু রান করে দেখি, দেখো
এন্টার দ্য লেন্থ, এখানে এসে থেমে গেছে, খেয়াল করছো, এখানে এসে থেমে গেছে, লাফাইতেছে, ইউজারের ইনপুট নেওয়ার জন্য বসে আছে, ইউজারের ইনপুট নেওয়ার জন্য বসে আছে। তুমি ইনপুট দিলে ধরো 24, দেখছো ওই যে 24 লিখলাম, লিখে এন্টার দিলাম, এন্টার দিলাম, খেয়াল করছো এই যে প্রিন্টএফ, এটা প্রিন্ট হইছে, স্ক্যানএফ এখানে এসে থেমে গেছে, এখানে সে ইউজারের ইনপুটের জন্য অপেক্ষা করতেছে, এই যে দেখো এমনি লাফাইতেছে, ঠিক আছে। এখন তুমি 24 ইনপুট দিয়ে যখনই এন্টার দিবা, স্ক্যানএফ কি করবে, ওকে স্ক্যান করে লেন্থের মধ্যে পাঠিয়ে দিবে, লেন্থের ঠিকানায়, যে স্ক্যান করবে আকাশের ঠিকানায় না লেন্থের ঠিকানায় পাঠিয়ে দিবে। আমি এন্টার দিলাম, দেখছো পাঠিয়ে দিছে, পাঠিয়ে দিছে। তারপর কি হয়েছে, এটা প্রিন্ট হয়েছে, প্রিন্টএফ এন্টার দ্য উইডথ, এখানে এই স্ক্যানএফ এসে আবার বসে আছে, স্ক্যানএফ মানেই সে বসে থাকবে ইউজারের ইনপুটের জন্য। তুমি যখনই এটা ইনপুট দিবা, সে উইডথের ঠিকানায় পাঠিয়ে দিবে, বাকিটা কন্টিনিউ করবে। ধরো আমি উইডথ দিলাম হচ্ছে 2 না 3, এন্টার দাও, এরিয়া কত, 324/72, ঠিক আছে। তো আমরা তো ইন্টিজার ইনপুট নেওয়া শিখলাম, তুমি চাইলে অন্যগুলোও ইনপুট নিতে পারো। হ্যাঁ, আমরা 3টা ডেটা টাইপ ডিক্লেয়ার করি, ইন্ট এ, তারপর ধরো ক্যারেক্টার বি, আর হচ্ছে ফ্লোট সি, ঠিক আছে। আমরা এখন এই 3টা ইনপুট নিব, প্রিন্টএফ, প্রিন্টএফ এন্টার, এন্টার এ, ঠিক আছে। তো এখান থেকে আমরা স্ক্যান করব, স্ক্যানএফ, এ তো ইন্টিজার, তাহলে %d স্ক্যান করেই কোথায় পাঠাবো, এ এর ঠিকানায় পাঠিয়ে দিব, এর ঠিকানা বোঝাইতে $, তারপর এ, ঠিক আছে, বুঝা গেল। তারপর কি ইনপুট নিব আমাকে বলো, কি ইনপুট নিব বলো, বি ইনপুট নিব, এন্টার বি, বি কি ক্যারেক্টার, তাই না, তাহলে ক্যারেক্টার স্ক্যান করব, স্ক্যানএফ, স্ক্যানএফ কি স্ক্যান করবো বলো, %c ক্যারেক্টার যেহেতু, তারপর স্ক্যান করে কই পাঠাবো, বি এর ঠিকানায় পাঠিয়ে দিব, তারপর ফ্লোট, তাই না, ফ্লোট এন্টার সি, বোঝা গেল, বুঝে তো গেল। এবার স্ক্যান করব, স্ক্যানএফ ফ্লোট, তাই না, ফ্লোট মানে কি %f, স্ক্যান করে কোথায় পাঠাবো, ফ্লোটের ঠিকানায়, অর্থাৎ %c, ঠিক আছে। এবার চাইলে তুমি প্রিন্ট করতে পারো, প্রিন্ট a ইকুয়ালস টু %t, প্রিন্টের সময় কিন্তু % দেওয়া লাগে না, প্রিন্টের সময় % দেওয়া লাগে না, স্ক্যানের সময় % দেওয়া লাগবে, প্রিন্ট আর স্ক্যান একই জিনিস, জাস্ট চলকের জায়গায় % দিতে হয়, ওই ঠিকানায় পাঠাইতে হয়, যে %c, c ইকুয়ালস টু %f, ঠিক আছে। তো নিউ লাইন, ওকে, শুরুতেও একটা নিউ লাইন দিয়ে দিই যাতে নতুন লাইনে যায়, বুঝছো। তো শুরুতে এ, তারপর বি, তারপর সি, ক্লিয়ার, রান করো, এন্টার এ, এ কি জানি, ইন্টিজার, তাই তো 23 দিলাম, হে একটা ঝামেলা হইছে, এটা একটু কমপ্লেক্স, এটা বোঝানো যাবে না। তুমি যখন একসাথে ইন্টিজার, ক্যারেক্টার এগুলা স্ক্যান করতে যাবা, কখনোই ক্যারেক্টারটা দ্বিতীয় জায়গায় দিবা না, তাহলে যেটা হয়, তুমি যখন এন্টার প্রেস করবা, ওই এন্টারটা না ক্যারেক্টারের মধ্যে ঢুকে যায়, এন্টারটা না ক্যারেক্টারের মধ্যে ঢুকে যায়। এটার একটা সলিউশন হচ্ছে, ক্যারেক্টার যখন স্ক্যান করবা এখানে একটা স্পেস দিয়ে নিবা, বুঝছো, ক্যারেক্টার যখন স্ক্যান করবা, এই যে %c না, এটার আগে একটা স্পেস দিয়ে নিবা, বুঝছো। এটার সলিউশন হচ্ছে এটা, একটু কমপ্লেক্স, এটাতে আমি যাচ্ছি না আজকে। হ্যাঁ, এটার আগে একটা স্পেস দিয়ে নিলা, তো এন্টারের ভ্যালু ধরো 23 দিলা, কিরে ভাই তো প্রিন্ট হও, বুঝলাম না ये क्या हुआ, বুঝলাম না, দাঁড়াও, এ এর ভ্যালু দিলাম 34, বি এর ভ্যালু দিলাম 5, ক্যারেক্টার হিসেবে তো তুমি 5 দিতে পারো বা এ দিতে পারো, তারপর সি এর ভ্যালু ধরো 34.36 দিলা, এ বি সি, বুঝতে পারছো। তো স্ক্যানএফ এর একটা সমস্যা আছে, স্পেশালি ক্যারেক্টার স্ক্যান করার ক্ষেত্রে। তো ক্যারেক্টার স্ক্যান করার ক্ষেত্রে তুমি আগে একটা স্পেস দিয়ে রাখতে পারো সব সময়, তাহলে ঝামেলা হবে না। নাইলে যেটা হয়, ও তো স্ক্যান করতেছে, ইন্টিজার স্ক্যান করলো না, এখানে ইন্টিজার স্ক্যান করে তুমি কিন্তু এন্টার প্রেস করতেছো কম্পিউটারে, এই যে 34 দিয়ে এন্টার প্রেস করতেছো,
এই স্পেসটা যদি না থাকে এই এন্টারটাই কি করে, ও স্ক্যান করে ফেলায়, ঝামেলাটা হয়। এটা এটা একটু কমপ্লেক্স, লাগবে না, এখন লাগবে না। সবাই বুঝতে পারলাম? তো ইউজার ইনপুট নেওয়া আমরা শিখছি, এই যে এখানে ইউজার ইনপুটের কোডটা দেওয়া আছে, জাস্ট দেখে নিবা, নাথিং। হ্যাঁ, ইউজার ইনপুট কেমনে নেয়? স্ক্যানএফ পার্সেন্ট, স্ক্যানএফ ডাবল কোটের মধ্যে কি ফরম্যাট স্পেসিফায়ার, তারপর এম% দিয়ে, এই যে এইটা দিয়ে ভ্যারিয়েবলটার নাম, তারপর কি বলছি, ইনপুট টু নাম্বারস। তুমি দুইটা সংখ্যা ইনপুট নিবা, তাদের যোগ বিয়োগ গুণ ভাগ দেখাবা, পারবা আশা করি, খুব সহজ। কিন্তু দুইটা সংখ্যা ইন্ট এ ইন্ট বি, দুইটা ইনপুট নিলে, এই যে স্ক্যান করলা, এ স্ক্যান করছো, বি স্ক্যান করছো, তারপর এদের যোগ বিয়োগ গুণ ভাগ দেখাইছো, ওখানে ফলাফল দেওয়া আছে। এরিয়া অফ সার্কেল, বৃত্তের ক্ষেত্রফল বাইর করার জন্য ব্যাসার্ধ লাগে না, তো ব্যাসার্ধ ইউজারের কাছ থেকে ইনপুট নিবা। খেয়াল করছো? ফ্লোট, রেডিয়াস, এরিয়া, ব্যাসার্ধ কি দশমিকে হইতে পারে, তো ফ্লোটিং পয়েন্ট নিলাম। তো আমরা ফার্স্টে কি করছি, ব্যাসার্ধটা কি করছি, দেখো ইনপুট নিছি, এই যে প্রিন্টএফ এন্টার দ্য রেডিয়াস, স্ক্যানএফ %s f রেডিয়াস, তারপর এরিয়া ইকুয়ালস টু কি, এটা হচ্ছে পাই আর পাই আর স্কয়ার, তারপর ক্ষেত্রফলটা প্রিন্ট করে দিছি, সবাই বুঝছো? সেম ভাবে এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল, আমরা একটু আগে যেটা দেখলাম, হাইট আর উইডথ দুইটা ইনপুট নিবা, তারপর কাজটা করে দিবা, বুঝছো? আচ্ছা, আমরা অপারেটর দেখতেছিলাম, তাই না? অপারেটর আবার অনেক প্রকারের হয়, তিন ধরনের অপারেটর আছে। ইউনারি অপারেটর, খেয়াল করো, অপারেটর ফর এক্সাম্পল যোগ, এটা তো অপারেটর, a প্লাস বি, তাই না? যোগটা কি অপারেটর, আর এ আর বি কি বলতো, অপারেন্ড, তাই না? এখন একটা অপারেটরের অপারেন্ড কয়টা, সেটার উপরে ভিত্তি করে অপারেটর তিন প্রকার। প্রথমটা খেয়াল করো, ইউনারি অপারেটর, বাইনারি অপারেটর, টার্নারি অপারেটর। নাম শুনে বোঝা যাচ্ছে? অ্যালকোহল পড়ছিল না, প্রাইমারি, তারপর কি টারশিয়ারি অ্যালকোহল আছে, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। আচ্ছা, ইউনারি অপারেটর মানে কি, যে অপারেটরের একটা অপারেন্ড। বাইনারি মানে কি দুইটা অপারেন্ট, টার্নারি মানে কি তিনটা অপারেন্ট। হ্যাঁ, সুন্দর করে সংজ্ঞা লেখা আছে, দেখে নিবা। ক্লাসের স্লাইডটাই ইনাফ, এটা বললে এইচএসসি চলে যাবে। আচ্ছা, তো ইউনারি অপারেটর কি ইউনারি প্লাস, ব্যাপারটা মানে কি, খেয়াল করো, নাম্বার 2 ইকুয়ালস টু প্লাস নাম্বার 1। ধরো আমি লিখলাম a ইকুয়ালস টু +2, এই যে প্লাসটা, এটার কিন্তু একটা অপারেন্ট, এই 2টা, 2 এর আগে চিহ্ন বসায় দিছে, তাই না? এটাই কি ইউনারি প্লাস। a ইকুয়ালস টু +2 লেখা মানে কি, এর মান 2, প্লাস দিয়ে বুঝাইছো চিহ্ন, এটা খুব একটা ম্যাটার করে না। এরপরটা হচ্ছে ইউনারি মাইনাস। ইউনারি মাইনাসটা কি, ধরো a ইকুয়ালস টু -2, এখানের যে মাইনাস অপারেটরটা, তার অপারেন্ট কিন্তু একটাই, -2, 2 এর আগে মাইনাস বসে সে কি নেগেটিভ বোঝাচ্ছে। তাহলে ইউনারি প্লাস, ইউনারি মাইনাস বুঝতে পারলাম। খুবই ইম্পর্টেন্ট দুইটা ইউনারি অপারেটর, এখান থেকে প্রশ্ন আসবে, খুবই ইম্পর্টেন্ট দুইটা ইউনারি অপারেটর। তারা হচ্ছে ইনক্রিমেন্টাল অপারেটর, ডিক্রিমেন্টাল অপারেটর। ইনক্রিমেন্টাল অপারেটর হচ্ছে কোন একটা ভ্যারিয়েবল বা চলকের মান 1 বাড়ায়। ডিক্রিমেন্টাল অপারেটর হচ্ছে কোন একটা চলকের মান 1 কমায়। আচ্ছা, এটা নিয়ে আমাদের একটু বুঝতে হবে। এটা আবার এই যে ইনক্রিমেন্টাল অপারেটর আর ডিক্রিমেন্টাল অপারেটর, এই দুইটা নোটেশন আছে। একটাকে বলা হয় পোস্ট ফিক্স নোটেশন, আর একটা বলা হয় প্রিফিক্স। একটা বলা হয় পোস্ট ফিক্স নোটেশন, আর একটা বলা হয় প্রিফিক্স নোটেশন। মানে কি, বুঝাচ্ছি। আচ্ছা, ধরো আমাদের কাছে একটা চলক আছে, তুমি যদি এরকম লেখো i ইকুয়ালস টু i প্লাস 1, তাহলে বলো তো i এর মান কি 1 বাড়বে। আবার ধরো তুমি লিখলা i ইকুয়ালস টু i মাইনাস 1, তাহলে i এর মান 1 কমবে না? বলো, i এর মান আগে যা ছিল তার থেকে 1 কমবে। ব্যাপারটা বুঝছো? কাজটা যেটা হয়, এটার মানটা বের করে এখানে বসাই। ফর এক্সাম্পল, আমি যদি a ইকুয়ালস টু 10 লিখি, তারপর a ইকুয়ালস টু a মাইনাস 1, এটার মানে হচ্ছে a মাইনাস 1, এই জিনিসটা আগে ক্যালকুলেট হবে। a মাইনাস 1 মানে কত, 10 মাইনাস 1 9, এই 9 এর ভ্যালুটা এখানে বসবে। বুঝছো? এই জিনিসটা শর্ট ফর্মে আমরা এভাবে লিখি, i
প্লাস প্লাস, এটা মানেই হচ্ছে আই এর মান এক বাড়ায় দাও। আই প্লাস প্লাস, এটা মানেই হচ্ছে আই এর মান এক বাড়ায় দাও। আর এই জিনিসটাকে শর্টে আমরা লিখি আই মাইনাস মাইনাস, আই মাইনাস মাইনাস, এটার মানে হচ্ছে আই এর মান এক কমায় দাও। আই এর মান 10 থাকলে 9 করে দাও, এটার মানে হচ্ছে আই এর মান 10 থাকলে 11 করে দাও। ঠিক আছে, এখন এই জিনিসটার দুইটা নোটেশন আছে, এটাকে বলা হয় পোস্ট ফিক্স নোটেশন, অর্থাৎ পরে। খেয়াল করছো ডান সাইডে পরে, পরে ইনক্রিমেন্ট বা পরে ডিক্রিমেন্ট, এটাকে বলা হয় পোস্ট ফিক্স নোটেশন। পোস্ট ফিক্স বা পোস্ট নোটেশন, পোস্ট ইনক্রিমেন্ট, পোস্ট ডিক্রিমেন্ট। বুঝছো, ইনক্রিমেন্ট এক বাড়ানো, ডিক্রিমেন্ট এক কমানো, পোস্ট মানে পরে। এটার আরেকটা নোটেশন আছে, সেটা হচ্ছে এরকম, আই প্লাস প্লাস না লিখে প্লাস প্লাস আই, আই প্লাস প্লাস না লিখে প্লাস প্লাস আই, আই মাইনাস মাইনাস না লিখে মাইনাস মাইনাস আই, আই প্লাস প্লাস না লিখে প্লাস প্লাস আই। এটার মানেও আই এর মান এক বাড়ায় দেওয়া, এটার মানেও আই এর মান এক বাড়ায় দেওয়া, এটার মানেও আই এর মান এক কমায় দেওয়া। কিন্তু দুইটার পার্থক্যটা কোথায়? পার্থক্যটায় আসতেছি, সবাই মনোযোগ দিবে এখন। ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট অপারেটর বোঝা গেছে। ইনক্রিমেন্ট অপারেটর মানে হচ্ছে প্লাস প্লাস, আই এর মান এক বাড়াবে। ডিক্রিমেন্ট মানে হচ্ছে মাইনাস মাইনাস, আই এর মান এক কমাবে। এগুলোর আবার দুইটা প্রকার ভেদ হয়, একটা হচ্ছে পোস্ট ফিক্স পরে, আর একটা হচ্ছে প্রিফিক্স আগে। সেম কথা এখানেও। এই যে পোস্ট ফিক্স আর প্রিফিক্স, এই দুইটার পার্থক্য কোথায় সেটা নিয়ে আমরা কথা বলবো, বুঝছো? আচ্ছা, আই প্লাস প্লাস, এটা আর প্লাস প্লাস আই, দুই ক্ষেত্রেই আয়ের মান এক বাড়ে, কিন্তু পোস্ট ফিক্সে ওই লাইনেই আয়ের মান এক বাড়ে না, পরের লাইনে গিয়ে আয়ের মান এক বাড়ে। প্রিফিক্সে ওই লাইনেই আয়ের মান এক বাইরা যায়। এটা বুঝবা কেমনে? বলতেছি, খেয়াল করো, মনোযোগ দাও। ইন্ট এ আই, হ্যাঁ ইন্ট এ আই, ধরো আয়ের মান হচ্ছে 6, তুমি কি করলা? a ইকুয়ালস টু আই প্লাস প্লাস, a ইকুয়ালস টু আই প্লাস প্লাস। এবার প্রিন্টএফ %d, তুমি কি প্রিন্ট করবা? a আর i। ঠিক আছে, মনোযোগ দাও। তাহলে এটা কি প্রিন্ট করবে জানো? এর ভ্যালু এখানে জানো না, আয়ের ভ্যালু 6, a ইকুয়ালস টু আই প্লাস প্লাস। এই লাইনেই কি আয়ের মান বাড়বে না, সে শুরুতে কি আয়ের মান যেই 6টাই বসায় দিবে, আগে বসাবে, আগে অ্যাসাইনমেন্ট, তারপর বাড়াবে। মনে রাখবা, পোস্ট ফিক্স মানে হচ্ছে আগে বসানো তারপর বাড়ানো, আগে অ্যাসাইনমেন্ট। দেখো আই প্লাস প্লাস না, a ইকুয়ালস টু আই প্লাস প্লাস, বুঝছো? আই প্লাস প্লাস, তাহলে আয়ের মান কত? 6, তো আগেই সে বসায় দিবে, তাহলে এর মান কত হয়ে যাবে বলো তো? 6। সে আগেই কি বসাবে, এর মান 6, তাহলে এর মান কত হবে বলো তো? 6। আগে বসাইছে, তারপর সে বাড়াবে, তারপর আয়ের মান আরো এক বাড়াবে, 6 আর 1 7, 6 আর 1 7। বুঝতে পারলাম? তার মানে এই লাইনেই কিন্তু সে আয়ের মান বাড়ায় নাই, সে কি করছে? আগে বসাইছে, আগে অ্যাসাইনমেন্ট। এই জিনিসটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর, বুঝছো? a ইকুয়ালস টু 2, প্রোগ্রামিং এ a ইকুয়ালস টু 2 লেখা মানে কিন্তু a আর 2 সমান এরকম না, এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। a ইকুয়ালস টু 2 মানে হচ্ছে 2 a ভ্যারিয়েবলটার মানে বসে যাবে। a ভ্যারিয়েবল, এটা তো একটা কন্টেইনার, একটা ঠোঙ্গা, একটা মুড়ির কোট্টা, ওই কোটার মধ্যে 2 এর মান বসবে। ঠিক আছে, তো পোস্ট ফিক্সে ব্যাপারটা কি হয়? আগে অ্যাসাইনমেন্ট হয়, তারপর ইনক্রিমেন্ট, আগে অ্যাসাইনমেন্ট তারপর ইনক্রিমেন্ট। বোঝা গেল? তাহলে আয়ের মান কত? 6, আগে 6 বসে গেছে, তারপর ইনক্রিমেন্ট। এবার এটা যদি প্রিফিক্সে করতা, এবার এই কাজটা যদি প্রিফিক্সে করতা, সবকিছু সেম, তুমি কি করলা? এখানে আই মাইনাস মাইনাস দিলা, তাহলে এখানে যে আই মাইনাস মাইনাস না, সরি প্লাস প্লাস আই, তাহলে এখানে আগে ইনক্রিমেন্ট হবে, পরে অ্যাসাইনমেন্ট। বুঝছো? এটার ক্ষেত্রে আগে অ্যাসাইনমেন্ট,
আগে অ্যাসাইনমেন্টটা হইছে, তারপরে হইছে ইনক্রিমেন্টটা, তারপরে হইছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেটর হইলে ডিক্রিমেন্ট হইতো। আর এটার ক্ষেত্রে আগে ইনক্রিমেন্ট হয়ে যাবে, আগে ইনক্রিমেন্ট হবে, পরে অ্যাসাইনমেন্ট। বুঝছো? তাহলে আয়ের মান কত? 6। আগেই কি আয়ের মান 1 বেড়ে গেছে, তাহলে আয়ের মান কত? 7। 7 এবার কি এতে অ্যাসাইন হবে, তাহলে এর ভ্যালু কত? 7। আয়ের ভ্যালু তো 1 বাড়ছেই, 7। সবাই কি ক্লিয়ার? এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসবে। আমি তো ইনক্রিমেন্টের ক্ষেত্রে দেখালাম, ডিক্রিমেন্টটাও একই কথা। বুঝছো? পোস্ট ফিক্স মানে হচ্ছে আগে অ্যাসাইনমেন্ট, আগে অ্যাসাইনমেন্ট, আগে এটার ভ্যালু বসে যাবে, না বাড়াই বসে যাবে, তারপর বাড়বে বা কমবে। প্রিফিক্স মানে আগে বসবে না, আগে বাড়বে বা কমবে, তারপর বসাবা, তারপর বসাবা। বুঝতে পারলাম? এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, খেয়াল করো। ইন্ট দেখা যায়, খেয়াল করো, খেয়াল করো। ইন্ট মেইন এ আর বি, এর ভ্যালু হচ্ছে 5, এ বিফোর ইনক্রিমেন্ট, তাহলে এর ভ্যালু কত হওয়া উচিত? 5 হওয়া উচিত। এখানে কত প্রিন্ট হওয়া উচিত? 5। আচ্ছা, তারপর লেখা হয়েছে বি ইকুয়ালস টু এ প্লাস প্লাস, তাহলে বলো তো বি এর মান কত হবে? আগে অ্যাসাইনমেন্ট হবে, বি এর মান কত হবে? 5। বি এর মান কত হবে? 5। তারপর এর ভ্যালু 1 বাড়বে, এর ভ্যালু হবে 6, বি এর ভ্যালু কত? 5। তাহলে এ আফটার ইনক্রিমেন্ট কত হয়ে গেল? 6। বি এর ভ্যালু কত? 5। কারণ বি যখন বসাইছো আগে কিন্তু ইনক্রিমেন্ট হয় নাই, আগে অ্যাসাইনমেন্ট হয়েছে, তারপর ইনক্রিমেন্ট হয়েছে। সেম কাজটা এখানে হয়েছে। দেখো এখানে কি প্রিফিক্সটা, প্রিফিক্সটা দেখো, এর ভ্যালু 5, তাহলে প্রিন্ট এফ এ বিফোর ইনক্রিমেন্ট, তুমি যদি এখানে প্রিন্ট করো তাহলে এর ভ্যালু কত? 5। তারপর বি ইকুয়ালস টু এ প্লাস প্লাস, আগে ইনক্রিমেন্ট, এর ভ্যালু 1 বাড়াও, এর ভ্যালু 1 বাড়ালে কত হয়? 6। 6, তাহলে বি এর ভ্যালু কত হলো? 6। 6, এর ভ্যালু তো 1 বাড়ছে, 6, তাহলে এটা 6, এটাও 6, 6 6। ক্লিয়ার? আমাকে সবাই বলো, এটা তো ইনক্রিমেন্টের ক্ষেত্রে গেল, সেম কাজটা ডিক্রিমেন্টেও করা যায়, সেম কাজটা ডিক্রিমেন্টও করা যায়। এটা নিয়ে তোমরা একটু গবেষণা করবে, একটু এক্সপেরিমেন্ট করতে পারো চাইলে, এটা নিয়ে তোমরা চাইলে একটু এক্সপেরিমেন্ট করতে পারো। ঠিক আছে? আচ্ছা, আমরা পরবর্তীতে যাই। এই যে প্রিফিক্স আর পোস্টফিক্স, এই দুটার পার্থক্য এখানে দেওয়া আছে, সুন্দর করে লেখা আছে, পড়ে নিবা। জাস্ট মনে রাখো, পোস্টফিক্স মানে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টটা পরে হবে, আগে অ্যাসাইনমেন্টটা হয়ে যাবে, আগে অ্যাসাইনমেন্টটা হয়ে যাবে। অ্যাসাইনমেন্ট মানে কি? অ্যাসাইনমেন্ট মানে কি? ধরো a ইকুয়ালস টু বি প্লাস প্লাস, এর মানও তো বসবে, তাই না? এর মান কত? বি প্লাস প্লাস। বি প্লাস প্লাস, বি না বেরেই এর জায়গায় আগে বসে যাবে, বি আগে এর জায়গায় বসে যাবে, তারপর বি এর মান 1 বাড়াবা, তারপর বি এর মান 1 বাড়াবা। ঠিক আছে? আর a ইকুয়ালস টু প্লাস প্লাস বি মানে আগে বি এর মান 1 বাড়াও, তারপর বসাবা এর জায়গায়, তারপর বসাবা এর ভ্যালুতে। ঠিক আছে? আচ্ছা, ইউনারি অপারেটর গেল, তাহলে ইউনারি অপারেটর আমরা সবগুলো শিখলাম, ইউনারি প্লাস, ইউনারি মাইনাস, ইউনারি প্লাস, ইউনারি মাইনাস, ইনক্রিমেন্টাল অপারেটর, ডিক্রিমেন্টাল অপারেটর। এই যে ইনক্রিমেন্টাল বা ডিক্রিমেন্টাল অপারেটর, খেয়াল করো, আই প্লাস প্লাস, কয়টা অপারেন্ট? কয়টা অপারেন্ট? একটা অপারেন্ট কিন্তু, তাই না? এ ইকুয়ালস টু 2, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, এটা একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। বুঝছো? এই ইকুয়ালটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, অর্থাৎ এর ভ্যালু 2 অ্যাসাইন করা, এর ভ্যালুতে 2 বসানো। এটার কিন্তু দুইটা অপারেটর, এ আর এটা। তুমি যখন a ইকুয়ালস টু বি প্লাস প্লাস করো, বুঝছো কাহিনীটা কি হয় জানো? এখানে কিন্তু দুইটা অপারেটর আছে, একটা হচ্ছে প্লাস প্লাস অপারেটর, একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। প্লাস প্লাস অপারেটর কিন্তু ইউনারি। ক্লিয়ার? বলো তো ক্লিয়ার? তো ক্লিয়ার, তাই না? তাই না? আচ্ছা, এবার চলো আমরা বাইনারি অপারেটরে যাই। বাইনারি অপারেটর মানে দুইটা অপারেন্ট, বাইনারি অপারেটর মানে দুইটা অপারেন্ট। প্রথমত আছে অ্যারিথমেটিক অপারেটর, প্রথমত আছে অ্যারিথমেটিক অপারেটর, যোগ বিয়োগ গুণ ভাগ মডিউলো। মডিউলো কি করে শিখাইছি একটু আগে, যোগ বিয়োগ গুণ ভাগ, মডিউলো হচ্ছে ভাগশেষ, মডিউলো হচ্ছে ভাগশেষ। ঠিক আছে? এই অপারেটরগুলোর কাজ দেওয়া আছে। হ্যাঁ, প্রথমত হচ্ছে ব্র্যাকেট, ব্র্যাকেটও কিন্তু একটা অপারেটর, বুঝছো? ব্র্যাকেট দিয়ে কি, এই যে বদমাস, প্রিসিডেন্স মানে কোনটা আগে হবে সেটা, কোনটা পরে হবে সেটা বোঝায়। তারপর ডিভিশন, ভাগ, মাল্টিপ্লিকেশন, মডুলাস অপারেটর, বাইনারি প্লাস, বাইনারি মাইনাস। খেয়াল করছো? এই যে এটা কিন্তু দুইটা অপারেটর, এটা আর এটা।
এইটা অ্যাসাইনমেন্ট অপারেটর, এটার কিন্তু দুইটা অপারেন্ট, এই একটা বুঝছো? এই ভ্যালুটা এখানে অ্যাসাইনমেন্ট হচ্ছে, এই ভ্যালুটা এখানে অ্যাসাইনমেন্ট হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, রিলেশনাল অপারেটর, আমরা আমাদের পরবর্তী যেই টপিকটা দেখব সেটা হচ্ছে রিলেশনাল অপারেটর। তো আমরা এখন দেখব হচ্ছে রিলেশনাল অপারেটর। এই অপারেটর যেটা করে, দুইটা অপারেন্ডের মধ্যে তুলনা করে এবং একটা রেজাল্ট দেয়, বুঝছো? আমি যদি তুলনা করি, বলি ধরো এরকম, আমার বয়স তোমার থেকে বেশি না কম, যে কোনো তুলনার রেজাল্ট দুইটা আসতে পারে না, হয় সত্য না হয় মিথ্যা, হয় সত্য না হয় মিথ্যা, তাই না? যে কোনো তুলনার রেজাল্ট হয় সত্য না হয় মিথ্যা। সি প্রোগ্রামিং এ আমরা সত্যকে 1 দিয়ে প্রকাশ করি আর মিথ্যাকে 0 দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? তাহলে এই যে রিলেশনাল অপারেটর গুলা, এই রিলেশনাল অপারেটর গুলার আউটপুট কি হইতে পারে? চিন্তা করো, তুমি যখন যোগ দেখতেছো 5 + 3, এটার আউটপুট কি? 8, আউটপুটটা যোগফল। কিন্তু এই যে রিলেশনাল অপারেটর, খেয়াল করো, লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, এটার আউটপুট কি হইতে পারে? হয় সত্য না হয় মিথ্যা, তার মানে হয় 1 না হয় 0, হয় 1 না হয় 0। তাহলে এই রিলেশনাল অপারেটর দেখি আমরা। প্রথমটা হচ্ছে লেস দেন, খেয়াল করো, OP1 ইজ লেস দেন 10। এই জিনিসটা একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের অপারেটর 1, তার ভ্যালু কি 10 থেকে ছোট? ছোট হলে এই জিনিসটার ভ্যালু হবে 1, আউটপুট হবে 1, এই জিনিসটার মান হবে 1, নাইলে 0। লেস দেন ইকুয়াল 10, সত্য হলে 1, মিথ্যা হলে এটা, বুঝছো? দুইটা ইকুয়াল দিয়ে বোঝানো হয় ইকুয়াল, অর্থাৎ সমান কিনা, বুঝছো? সমান কিনা। একটা ইকুয়াল দিলে তো হবে না, একটা ইকুয়াল মানে কি বলো তো? অ্যাসাইনমেন্ট অপারেটর, তাই না? OP1 = 10, এটা অ্যাসাইনমেন্ট অপারেটর। এটা যেটা করে, OP1 এর মান 10 সেট করে দেয়, OP1 এর মান 10 সেট করে দেয়। এটা তো ইকুয়াল না। দুইটা ইকুয়াল দিলে এটা একটা রিলেশনাল অপারেটর, ও চেক করতেছে OP1 এটার মান কি 10 এর সমান, আর দুইটা ভ্যালু সমান না, সেটা কেমনে চেক করে? নট ইকুয়াল। এই যে খেয়াল করো, নট ইকুয়াল, একটু দেখে নিবা। আমি যদি তোমাদের একটু প্রোগ্রামে চলে যাই, ধরো আমাদের কাছে একটা সংখ্যা আছে, ইন্ট a, ঠিক আছে? এই কি হইলো এটা? ধরো আমাদের কাছে একটা সংখ্যা আছে, যাইস না ভাই, ধরো আমাদের কাছে একটা সংখ্যা আছে ইন্ট a, এর মান হচ্ছে 10, তো এখন আমি কি প্রিন্ট করব জানো? আমি একটা রেজাল্ট প্রিন্ট করি, আমি একটা জিনিস প্রিন্ট করব। কি প্রিন্ট করব জানো? printf %d। হ্যাঁ, এখানে আমি প্রিন্ট করব এর মান 2 এর থেকে বড় কিনা। বলো তো, এর মান কি 2 এর থেকে বড়? বলো। এই যে এখানে কিন্তু একটা রিলেশনাল অপারেটর আসছে, খেয়াল করো, a is greater than 2, এর মান কি 2 এর থেকে বড়? যদি সত্য হয় তাহলে এটা কত হবে বলো তো? যদি সত্য হয় 1, যদি এটা মিথ্যা হয় তাহলে এটা আউটপুট দিবে 0। তাহলে রিলেশনাল অপারেটর গুলো আউটপুট হিসেবে 0 বা 1 কিছু একটা দিতে পারে, এর বাইরে কিছু দিতে পারে না। তাহলে এটা কি সত্য? এটা আসলে সত্য, তাহলে আউটপুট 1 হওয়া উচিত, তাহলে 1 প্রিন্ট হওয়া উচিত। ওই যে দেখছো 1 প্রিন্ট হয়েছে। আচ্ছা, এবার আমি যদি বলি এর মান কি 2 এর সমান, না 2 এর সমান, তাহলে এটা কি হওয়া উচিত? মিথ্যা হওয়া উচিত, তাহলে আউটপুট 0 হওয়া উচিত। প্রিন্ট করো তো, দেখছো 0 আসছে। আচ্ছা, এবার আমি নট ইকুয়াল দিলাম, বুঝছো? এবার আমি কি করলাম? নট ইকুয়াল, এটা কি সত্য হওয়া উচিত? এর মান কি 2 এর সমান না? সত্য। এটা রান দাও, দেখছো সত্য আসছে। বুঝা গেল? সবাই কি বুঝছো? ঠিক আছে, তাহলে আমরা এই অপারেটর গুলো বুঝে গেলাম। তারপর হচ্ছে লজিক্যাল অপারেটর। 3 ধরনের লজিক্যাল অপারেটর আছে, অর, লজিক্যাল এন্ড, লজিক্যাল নট। আচ্ছা, এই অপারেটর গুলোর অপারেন্ট শুধু 0 আর 1। লজিক্যাল অর, এটার মানে হচ্ছে, দেখো, দুই পাশে দুইটা অপারেন্ট থাকবে, যদি দুইটাই সত্য হয়, মানে অন্তত একটা সত্য, বুঝছো?
দুইটা অপারেন্ট, এই দুইটা অপারেন্টের মধ্যে অন্তত একটা সত্য হলেই সে কি সত্য বা 1 দিবে। তোমরা অ্যান্ড গেট পড়ে আসছো, অর গেট পড়ে আসছো না, ওরকম এটার দুইটা অপারেন্ট, এই পাশে একটা অপারেন্ট, এই পাশে একটা অপারেন্ট, যে কোনো একটা সত্য হলেই আউটপুটে সত্য বা 1 দিবে, নাহলে 0 দিবে। লজিক্যাল অ্যান্ড মানে কি, দুইটা অপারেন্টের দুইটাই সত্য হওয়া লাগবে, তাহলে সে সত্য দিবে, না হলে কি মিথ্যা দিবে। নট, লজিক্যাল নট, এটা ইউনারি অপারেটর, বুঝছো? লজিক্যাল যে নটটা, এটা ইউনারি অপারেটর। এটা যেটা করে, সত্যকে মিথ্যা করে, মিথ্যাকে সত্য করে। অপারেটরের আগে যদি তুমি নট দাও, সত্য থাকলে মিথ্যা হয়ে যাবে, মিথ্যা থাকলে সত্য হয়ে যাবে। আরেকটা জিনিস মনে রাখবা, সি প্রোগ্রামিং এ শূন্য মানে মিথ্যা, শূন্যবাদে যা আছে সবকিছু মানে সত্য, বুঝছো? শূন্য মানে মিথ্যা, শূন্যবাদে যা আছে সব সত্য। ক্লিয়ার? বুঝতে পারছো? দেখো লজিক্যাল অর, খেয়াল করো, এই যে লজিক্যাল অর, এটার দুই পাশে যেই দুইটা আসছে তারা কি রিলেশনাল অপারেটরের রেজাল্ট না? বলতো, লাল কালার দিয়ে যেগুলা লিখছি ওগুলো তো রিলেশনাল অপারেটর। এটার আউটপুট কি হয় সত্য না হয় মিথ্যা, এটার আউটকামও কি হয় সত্য না হয় মিথ্যা। তো এই দুইটাই যদি সত্য হয় বা যে কোনো একটা সত্য হয়, আউটপুট সত্য, না হলে মিথ্যা। বুঝতে পারলাম? সেম ভাবে খেয়াল করো, এটাও একটা রিলেশনাল অপারেটরের আউটপুট কি সত্য না হয় মিথ্যা, এটার আউটপুট কি সত্য না হয় মিথ্যা। দুটাই সত্য হলে এই পুরো অপারেশনটা, এই যে লজিক্যাল এন্ড, দুটাই সত্য হলে এই পুরোটার আউটপুট কি সত্য, ঠিক আছে? এটা হচ্ছে লজিক্যাল নট। এটা সত্য হলে এটার আউটপুট মিথ্যা, এটা মিথ্যা হলে এটা আউটপুট সত্য। আমরা একটু দেখি তাহলে বুঝতে পারবা। ঠিক আছে, আমরা দুইটা ভ্যারিয়েবল সেট করি, এর ভ্যালু 10, ধরো বি এর ভ্যালু হচ্ছে 5, আমরা ফার্স্টে লজিক্যাল অর দেখি। এটা একটা রিলেশনাল অপারেটর না? আমাকে বলো, লজিক্যাল অর, ধরো বললাম বি ইকুয়াল 5, বলো তো এটার আউটপুট কি হবে? ফার্স্টে এটা কি সত্য? হ্যাঁ, এটা 1 সত্য। এটা কি সত্য? এটাও সত্য। তাহলে এই দুইটা অর করলে সত্য হওয়া উচিত না? তাহলে আউটপুট 1 হওয়া উচিত। দেখো আউটপুট 1 আসছে, বুঝছো? এবার এটা মিথ্যা, তাই না? খেয়াল করো, এ কি 2 এর সমান না, এটা মিথ্যা, এটা সত্য। অর যেহেতু একটা সত্য হলে আউটপুট সত্য, তাহলে এটার আউটপুট, এই পুরা জিনিসটার আউটপুট কি হওয়া উচিত? সত্য হওয়া উচিত। ঠিক আছে, আচ্ছা এবার এটা না দিয়ে আমি এন্ড দিলাম, বুঝছো? লজিক্যাল অর না দিয়ে লজিক্যাল এন্ড দিলাম, তাহলে বলো তো এটা কি মিথ্যা না? এটা কি সত্য? 0 আর 1 এন্ড করলে কি হয়? কি হওয়া উচিত? মিথ্যা হওয়া উচিত, 0 হওয়া উচিত। তুই যে দেখছো 0 আসছে। তো লাস্ট আরেকটা জিনিস, সেটা হচ্ছে লজিক্যাল নট। আমরা এখন সেটা দেখি। এ ইকুয়াল টু, এটা কি সত্য? না, এটা মিথ্যা, 0। তাহলে এটাকে নট করলে কি হওয়া উচিত? মিথ্যা হওয়া উচিত, সত্য হওয়া উচিত। বুঝে গেছে সবাই? ক্লিয়ার? আমাকে বলো, সবাই কি ক্লিয়ার? তাহলে লজিক্যাল অপারেটর গুলো আমরা বুঝে ফেলছি। এইবার হচ্ছে বিট ওয়াইজ অপারেটর। এইগুলা একটা খানদানি জিনিস, বিট ওয়াইজ অপারেটর। এইগুলা বোঝার জন্য তোমাকে চ্যাপ্টার 3 সংখ্যা পদ্ধতির রূপান্তর গুলো আছে না, বুঝছো? সংখ্যা পদ্ধতির যে রূপান্তর গুলা, সেগুলা জানতে হবে। দশমিক সংখ্যা থেকে ডেসিমালে, বাইনারিতে কেমনে নিতে হয়। এই অপারেটর গুলা মূলত নাম শুনেই বুঝে যাচ্ছে, বিট ওয়াইজ। বিট কোন সংখ্যা পদ্ধতিতে থাকে? বাইনারি। তাহলে এই অপারেটর গুলা বাইনারি সংখ্যার উপরে কাজ করে। এই গুলা কি করে? বাইনারি সংখ্যা পদ্ধতির উপর কাজ করে। বিটওয়াইজ অর কি করে? বিট বাই বিট অর করে। অর এন্ড জানো তো, 1 আর 1 যদি অর করো,
ওয়ান, ওয়ান আর জিরো অর করলে কি হয়? ওয়ান। জিরো আর ওয়ান অর করলে কি হয় জানো তো? বিটওয়াইজ অর মানে দুইটা সংখ্যার মাঝে বিট বাই বিট অর করে। বিটওয়াইজ অ্যান্ড মানে দুইটা অপারেন্ডের মধ্যে বিট বাই বিট অ্যান্ড করে। এক্সঅর দুইটা সংখ্যার মধ্যে বিট বাই বিট কি করে? এক্সঅর করে। এটা হচ্ছে বিটওয়াইজ অর, বিটওয়াইজ অ্যান্ড, বিটওয়াইজ এক্সঅর। বিটওয়াইজ লেফট শিফট এটা মানে হচ্ছে সংখ্যাগুলোকে বিট গুলাকে শিফট করে দেয়। লেফট শিফট, লেফট শিফট। বিটওয়াইজ রাইট শিফট, বিটওয়াইজ নট। বিটওয়াইজ নট বুঝতে পারতেছো? বিট বাই বিট নট করে দেয়, বিট বাই বিট নট করে দেয়। আমরা কিছু এক্সাম্পল দেখি তাহলে বুঝতে পারবো। খেয়াল করো, আমাদের 10, হ্যাঁ এই সংখ্যাটাকে বাইনারিতে নিলে এটা হয় 5, এই সংখ্যাটাকে বাইনারি নিলে এটা না হয়। এবার আমি কি করব? দুইটার বিটওয়াইজ অর করব। দুইটার বিটওয়াইজ অর মানে 10 অর 5, এই যে এমনি 10 অর 5, বা তুমি চলক দিয়ে লিখলে এ অর বি, ধরো প্রথমটা এ পরেরটা বি, তাহলে কি হবে? বিট বাই বিট অর হবে, বিট বাই বিট অর হবে। খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো। 1 আর 0 অর করলে কি হয় বলো? প্রথম দুইটাকে অর করে তুমি রেজাল্ট পাইছো, এই যে নিচেরটা হলুদ দাগের নিচে যেটা, ওটা রেজাল্ট, ওটা রেজাল্ট। তাহলে আমাকে বলো তো, ফার্স্টে বিট বাই বিট অর, 1 আর 0 অর করলে কি? 1, তাই না? 1 আর 0 অর করলে কি? 1, 1 আর 0 অর করলে কি? 1, দেখতে পাচ্ছ? 1 আর 0 অর করলে কি? 1, 1 আর 0 অর করলে কি? 1, তারপর বাকি সব 0, বুঝছো? তুমি সবার ডান সাইডের যে ডিজিটটা এলএসবি আর এলএসবি একসাথে মিলাবা, তারপর এভাবে বাকিগুলা 0 দিয়ে ফিল আপ করবা, বুঝছো? এলএসবি আর এলএসবি মিলবে, তারপর বাকিগুলা 0, তারপর বিট বাই বিট অর করবা, 0 1 0 1 এভাবে করে গেলে কাজ শেষ। তারপর এটাকে তুমি যদি ডেসিমালে প্রকাশ করো 15 হয়। ঠিক আছে? বিটওয়াইজ অর গেল, বিটওয়াইজ এন্ড সেম কাহিনী, সেম কাহিনী। কি করবা? 0 আর 0 এন্ড করলে কত হয়? 0। 1 আর 1 এন্ড করলে কত? 1। 1 আর 0 এন্ড করলে কত? 0। 1 আর 0 এন্ড করলে কত? 0, বাকিগুলো সব 0, তাহলে কত আসছে? 1 0 2। এবার বিটওয়াইজ এক্সঅর। এক্সঅর কি জানো তো? যে কোনো একটা 1 হলে, মানে বেজোড় সংখ্যক 1 হওয়া লাগবে। এক্সঅর মানে হচ্ছে একটা 1 একটা 0 হইলে আউটপুট 1, নাইলে 0। দুটাই 1 হলেও আউটপুট 0, দুটাই 0 হলেও আউটপুট 0, একটা 1 একটা 0 হলে আউটপুট 1। তাহলে বিট বাই বিট এক্সঅর করো, 0 আর 1, একটা 0 একটা 1 1, একটা 0 একটা 1 0, দুইটা 0 0, একটা 1 একটা 0 1, বাকিগুলো তো চলে গেল। ঠিক আছে? বিট বাই বিট এক্সঅর করে আউটপুট পাইছো এইটা, এটাকে দশমিকে প্রকাশ করলে যেটা আসবে সেটাই। জাস্ট জেনে রাখো, জাস্ট জেনে রাখো। এখন বিটওয়াইজ অর গুলার মানে বিটওয়াইজ অপারেশন গুলার একটা জিনিস দেওয়া আছে এখানে, দুইটা সংখ্যা এ আর বি, কোডটা দেখে নিও, বুঝে ফেলবা। এ এন্ড বি, খেয়াল করছো? বিটওয়াইজ এন্ড কেমনে করবা? দুইটা চলক, তার মাঝখানে একটা এন্ড বসাই দিলেই কাজ শেষ। বিটওয়াইজ অর কেমনে করবা? একটা অর বসাই দিলেই হবে। এক্সঅর কেমনে করবা? এ এক্সঅর বি। এখানে দুইটা এন্ড বসাইলে কিন্তু লজিক্যাল এন্ড হয়, দুইটা ওটা বসাইলে কিন্তু লজিক্যাল অর হয়। এগুলো হচ্ছে বিটওয়াইজ, এগুলো হচ্ছে বিটওয়াইজ। আচ্ছা, বিটওয়াইজ লেফট শিফট। বিটওয়াইজ লেফট শিফট হচ্ছে এরকম, ধরো ইন্ট a ইকুয়ালস টু 10 আর হচ্ছে x, তুমি কি করলা? x ইকুয়ালস টু a 1। এটার মানে হচ্ছে এর বিট গুলা এক ঘর, এই যে এক ঘর বামে সরাই দিবা, এক ঘর বামে সরাই দিবা, তাহলে সবার লাস্টে একটা ঘর ফাঁকা হবে না? ওই ফাঁকা ঘরটায় 0 বসাই দিবা, ওই ফাঁকা ঘরটায় 0 বসাই দিবা, বুঝছো? এই যে দেখো, এই যে সংখ্যাটা, এই যে সংখ্যাটা, এটাকে তুমি যদি এক ঘর লেফট শিফট করো, তাহলে এই পুরা জিনিসটা এক ঘর বামে সরে আসছে না? খেয়াল করো, পুরা জিনিসটা, এগুলো তো 0, পুরা জিনিসটা এক ঘর বামে সরে আসছে। আর যে ফাঁকা জায়গাটা হবে, ফাঁকা জায়গাটা হবে সেখানে 0 বসাই দিবা, সেখানে 0 বসাই দিবা। ঠিক আছে? ঠিক আছে। তো ধরো আমি যদি এরকম করি, x ইকুয়ালস টু a, তার মানে এ সংখ্যাটাকে n ঘর লেফট শিফট করবা, বাইনারিতে প্রকাশ করবা, n ঘর বামে সরাই দিবা, n ঘর বামে সরাই দিবা, তাহলে ডান পাশে এনটা ফাঁকা জায়গা তৈরি হবে না? ওই এনটা ফাঁকা জায়গা 0 দিয়ে ফিল আপ করবা, ওই এনটা ফাঁকা জায়গা কি দিয়ে ফিল আপ করবা? 0 দিয়ে ফিল আপ করবা। ক্লিয়ার? বুঝছি? বুঝছি। ঠিক আছে। এখন মজার একটা কাহিনী, তুমি একটা সংখ্যা, সেটাকে যদি n ঘর লেফট শিফট করো, n ঘর লেফট শিফট করো, তাহলে তার মান কি হয় জানো? 2 টু দি পাওয়ার n দিয়ে গুণ হয়। তুমি একটা সংখ্যাকে যদি n ঘর লেফট শিফট করো, তার মান
টু টু দি পাওয়ার n দিয়ে গুণ হয়। কেন? বাইনারি থেকে দশমিকে যারা রূপান্তর শিখে আসছো বুঝতে পারবা। এদিকে চলে আসে, এলএসবি থেকে এমএসবির দিকে আসছে না, ওর প্রায়োরিটি কিন্তু বাইরে যায়। ঠিক আছে, দেখো এক ঘর তুমি লেফট শিফট করছো, তাহলে সংখ্যাটার মান কি? টু টু দি পাওয়ার 1 বেড়ে গেছে না? 10 ছিল, টু টু দি পাওয়ার 1 মানে 20 হয়ে গেছে, 20 হয়ে গেছে। ঠিক আছে, তাহলে n ঘর লেফট শিফট করলে কি হবে? a ইন্টু টু টু দি পাওয়ার n হয়ে যাবে দশমিকের সংখ্যাটা, ঠিক আছে, বিটওয়াইজ লেফট শিফট। এরপর খেয়াল করো একই রকম, এটা কেমনে করতে হয় সুন্দর করে কোডটা দেওয়া আছে, একটু দেখে নিবা। বিটওয়াইজ নট। আচ্ছা, লেফট শিফট তো গেল, রাইট শিফটের কাহিনী কি হবে বলো তো? রাইট শিফটের কাহিনী কি হবে? n ঘর ডানে সরাই দিবা, বুঝছো? এ কি করলাম, লেফট শিফট তো করলাম, রাইট শিফটের কাহিনী কি হবে? এরকম, বুঝছো? n ঘর ডানে সরাই দিবা, ঠিক আছে, ধরে n ঘর ডানে সরাই দিবা। আর তাহলে বামে যে ফাঁকা জায়গাগুলো তৈরি হবে ওগুলো জিরো দিয়ে ফিল আপ করে দিবা, ঠিক আছে। আর এটা করলে যেটা হবে, আমাদের অরিজিনাল সংখ্যাটাকে টু টু দি পাওয়ার n দিয়ে ভাগ হয়ে যাবে। ধরো এ ছিল 100, তুমি এ কে যদি 2 ঘর রাইট শিফট করো, বুঝছো? এ কে যদি 2 ঘর রাইট শিফট করো, তাহলে কাহিনী যেটা হবে, এ এর ভ্যালু হয়ে যাবে 100/2 স্কয়ার। এটার পূর্ণ সংখ্যাটা নিবা, দশমিক তো নেওয়া যাবে না। 100 কত? 100/4, 25 হয়ে যাবে, এটা 25 হয়ে যাবে। মনে রাখো, n ঘর লেফট শিফট করলে সংখ্যাটা টু টু দি পাওয়ার n দিয়ে গুণ হয়, n ঘর রাইট শিফট করলে সংখ্যাটা টু টু দি পাওয়ার n দিয়ে ভাগ হয়। বিটওয়াইজ নট কি করে? ধরে ধরে প্রত্যেকটা বিটকে 0 থাকলে 1 করে, 1 থাকলে 0 করে, 0 থাকলে 1 করে, 1 থাকলে 0 করে, বুঝছো? বিটওয়াইজ নট এটা হচ্ছে একটা ইউনারি অপারেটর। ক্লিয়ার? সকল বিটকে উল্টায় দেয়, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0। বোঝা গেল? আচ্ছা, ঠিক আছে। এরপর বাইনারি অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর। কন্ডিশনালটা আপাতত লাগবে না তোমাদের। অ্যাসাইনমেন্ট অপারেটর আবার অনেক ধরনের হয়। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট অপারেটর আবার অনেক ধরনের হয়, খেয়াল করো। আমরা সরাসরি এরকম লিখতে পারি, a = 2। আমাদের কাছে একটা চলক আছে int a, = 2 মানে 2 a চলকে গিয়ে বসবে, এটা একটা বাইনারি অপারেটরের দুইটা অপারেন্ড। খুবই ইম্পর্টেন্ট একটা কথা, এই অ্যাসাইনমেন্ট অপারেটরের লেফট সাইডে অবশ্যই চলক থাকতে হবে। লেফট সাইডে তুমি কখনোই 2 = a এটা লিখতে পারবে না, লেফট সাইডে চলক থাকতে হবে। আচ্ছা, এখন আরো কিছু অ্যাসাইনমেন্ট অপারেটর আছে। a + = 2, এটা মানে হচ্ছে a = a + 2, এই জিনিসটা শর্ট ফর্ম। a + = মানে হচ্ছে a = a + 2, এর মান 2 বাড়ানো, এটা শর্ট ফর্ম। তারপর a * = 2, এটা মানে হচ্ছে a = a × 2, শর্ট ফর্ম। a ভাগ = 2, এটা মানে হচ্ছে a = a/2, শর্ট ফর্ম। এগুলো এখানে খুব সুন্দর করে সবকিছু লেখা আছে, বুঝতে পারলাম? পুরো ব্যাপারটা ক্লিয়ার। আমরা এখন যেই টপিকটায় যাব, আমাদের মোটামুটি বেসিক বিল্ড আপ শেষ। আমরা এখন কন্ডিশনস ইন সি। তোমরা ফ্লোচার্ট বা অ্যালগরিদমে দেখছো না, আমরা কি করতাম? শর্ত, ডিসিশন নিতাম, তাই না? এই ডায়মন্ডের মধ্যে এটা হলে এটা করব, এটা হলে এটা করব। ওই জিনিসটাতে আমরা এখন প্রবেশ করতেছি, সেটা হচ্ছে কন্ডিশনস ইন সি। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক,